লাইভটা স্টার্ট হয়ে গেছে, আপনারা সবাই জয়েন করতে থাকুন এবং আমাদের লাইভটা আমরা একটু শেয়ার করে দিয়ে আমরা কথাটা শুরু করছি। ইতিমধ্যে যদি লাইভে কেউ জয়েন করে থাকেন, আমাদেরকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথাটা আসলে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আপনারা একটু কমেন্ট করে জানালে বেটার হয়। লাইভটা স্টার্ট হয়ে গেছে, আমরা শুরু করব। জাস্ট আমরা শেয়ার করে দিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম। ফিডব্যাক রিসেটের 360 ডিগ্রি হেলথ টক থেকে বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি ফাহমিদা হাশিম, কাজ করছি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসেবে। আমার সাথে আজকে উপস্থিত আছেন ডায়েট কনসালটেন্ট, ডায়েট অ্যান্ড নিউট্রিশন কনসালটেন্ট আয়েশা সিদ্দিকা আপা। আয়েশা সিদ্দিকা আপাকে আসলে নতুন করে আমার ইন্ট্রোডিউস করিয়ে দেওয়ার মতো আসলে কিছু নেই। আপার ফেসটা যারাই দেখবেন তারা আসলে চিনে যাবেন। সবাই সবসময় সোশ্যাল মিডিয়াতে, অফলাইন অনলাইনে আপার সেবা নিয়ে থাকেন, সবসময় সোশ্যাল মিডিয়াতে সবসময় আপার ফেসটা সবার সাথে পরিচিত। তারপরেও আমি একটু ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। আপা কিন্তু, আয়েশা সিদ্দিকা আপা কিন্তু মোটামুটি আমাদের 2005 সাল থেকে ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্ট হিসেবে কিন্তু সেবা দিয়ে আসছে। এবং আপা কিন্তু এভার কেয়ারের প্রিভিয়াস যেটা ছিল যে অ্যাপোলো হসপিটাল এবং স্কয়ারেও কিন্তু ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্ট হিসেবে কাজ করে এসছেন। এবং আপা বর্তমান সময়ে আছেন জাপান ফ্রেন্ডশিপ হসপিটাল, যেটা সেখানে কিন্তু আপা 11টা থেকে 4টা সাধারণত রবি থেকে বুধবার পর্যন্ত আমার হলো 11টা থেকে বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত, আর বৃহস্পতিবার দিন সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত। তো কেউ যদি জাপান ফ্রেন্ডশিপে আপার কাছে কনসালটেন্সি নিতে চান, এই টাইমটাতে কিন্তু আপাকে সেখানে পেয়ে যাবেন। এবং শুধু ঢাকাতেই না, আপা কিন্তু চিটাগাং এবং কুমিল্লাতেও কিন্তু রেগুলার সেবা দিয়ে আসেন, পুষ্টি সেবা দিয়ে আসেন। তো অনেকটা লম্বা সময় ধরে কিন্তু আপা নিউট্রিশন নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন। এবং আমরা যারা জুনিয়র ডায়েটিশিয়ান নিউট্রিশনিস্ট আছেন তারাও কিন্তু আমার আন্ডারে থেকে অনেক কাজ করেন। তো আজকের এই লাইভটাতে কিন্তু আশা করি যে যার ওবেসিটি রিলেটেড, যার কারো যদি কোনো কোশ্চেন থাকে, আপার কাছ থেকে যদি কিছু জানার থাকে, সেটা কিন্তু আপনারা জেনে নিতে পারেন। আপা আসসালামু আলাইকুম, আপনি অনেক কষ্ট করে আমাদের কাছে সময় দিয়েছেন, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে কষ্ট করে না, এই ধরনের একটু আগে বলছিলে যে পুষ্টি সেবা দিয়ে থাকে, এখন এটাও তো একটা সেবা। সো আজকে যদিও চেম্বার ছিল, চেম্বার করে আমার বাসা থেকে স্টুডিওটা কাছে হওয়াতে আমার জন্য সবচেয়ে সুবিধা হয়েছে। সো আমি আসলে খুব আনন্দ নিয়ে আসছি এই ধরনের প্রোগ্রামে। যদি আমার কোনো কিছু আমি প্রকাশ করতে পারি, আমার থেকে যদি কেউ কিছু নিতে পারে, এটাই আসলে আমার জন্য অনেক বড় পাওয়া। ইনফ্যাক্ট এই ধরনের প্রোগ্রামে আসলে আমার নিজের জন্য তো অনেক লার্নিং, মানে এই ধরনের কোশ্চেন জনমনে তৈরি হয়, সেই অনুযায়ী আসলে নিজেকে প্রিপেয়ার করা। সব কিছু তো আমরা আসলে পড়ে আসি না। আমরা যখন পেশেন্ট দেখতে থাকি, ক্লায়েন্টের কাছ থেকে আমরা অনেক কিছু শিখি। এবং আমাদের শিক্ষার মেইন জায়গাটাই আমি মনে করি যে ক্লায়েন্ট, মানে তার প্রবলেম, এবার প্রবলেমটা নিয়ে পড়ি, এক্সপেরিয়েন্সের জায়গাটা। এক্স্যাক্টলি, হ্যাঁ, আমার কাছে এই জন্য ভালো লাগে। সো আমি এত ডিফারেন্ট কোশ্চেন পাই, তখন পড়ার মজাটা পাই আর কি। না হয়তো আসলে শেখা হয় না, রিকল করাটাও আসলে সেটাই। যা আজকে আমরা আপনার সাথে আমাদের মেইন টপিকে চলে যাব, কিন্তু আমি চলে যাওয়ার আগে ফিডব্যাক রিসেট সম্পর্কে একটু বলে নিচ্ছি। ফিডব্যাক রিসেটটা মূলত ওয়ান স্টপ ওয়েট লসের একটা সলিউশন। আমরা হেলথ প্রফেশনালরা যারা আছি তারা আসলে ওজন কমানোর ক্ষেত্রে যেটা বলে থাকি যে হেলদি লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আসলে ওয়েটটা রিডিউস করতে হবে।
তো সেই প্রিন্সিপালটা ফলো, এখানে যে ফিডব্যাকের যে ওয়েট লস প্রোগ্রামটা আছে সেই প্রিন্সিপালটাকে কিন্তু ফলো করে। এখানে যে ওয়েট লস প্রোগ্রামটা আছে সেটা কিন্তু খুব চমৎকার একটা ডায়েট সেকশন আছে এবং এখানকার ক্লায়েন্টদেরকে ডায়েটটা কিন্তু আমি প্রোভাইড করে থাকি। এখানে চমৎকার জিম আছে, আমরা কিন্তু ক্লায়েন্টদেরকে ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য যথেষ্ট পুশ করে থাকি যে ডায়েটের পাশাপাশি আসলে শারীরিক পরিশ্রমটা করতে হবে। এবং এছাড়াও কিন্তু এর সাথে কিছু নন সার্জারিক্যাল সেশন রয়েছে। অনেকে সার্জারিক্যাল প্রসিডিউরে যেতে ভয় পান যে কতদিন আসলে কন্টিনিউ করতে হবে, রিপিট করতে হবে কিনা, তাদের জন্য কিন্তু নন সার্জারিক্যাল সেশনগুলো রয়েছে। আপডেটেড ভার্সন, মডার্ন কিছু সেশন যেমন হাইএফএম, এনএসএলএস, জি5, প্রেসো, টেকার, এরকম অনেক কিন্তু নন সার্জারিক্যাল সেশন আছে। তো সবকিছু কম্বাইন করে কিন্তু এই ওয়েট লস প্রোগ্রামটাকে সাজানো হয়। এবং এই ওয়েট লস প্রোগ্রামের দুটো বৈশিষ্ট্য আমি একটু বলে রাখি। একটা হচ্ছে এখানে যে ওয়েট লসটা হয় সেই রেজাল্টটা কিন্তু আপনার সামনে থাকবে। আপনার ডায়েটে কতটুকু কমছে, আপনার সেশনে কতটুকু কমছে, আপনাকে ইনস্ট্যান্ট কিন্তু দেখিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে খুব চমৎকার একটা ব্যাপার ওয়েট লস ফিডব্যাকের যে ওয়েট লস প্রোগ্রামটা আছে। আর ফিডব্যাক রিসেপ্টটা কিন্তু আছে একদম ধানমন্ডি 13 এতে আবাহনী মাঠের ঠিক পেছনে 27 নাম্বার 1, হাউস নাম হচ্ছে 27 নাম্বার 1। তো আমরা আমাদের আজকের টপিকে চলে যাচ্ছি, বাড়তি ওজনের জটিলতা ও সমাধান। আপা, আপনার কাছে আমি একটু প্রথমেই জানতে চাবো যে এখন বর্তমান সময়ে কিন্তু ওবেসিটির হারটা অনেক বেড়ে গেছে। সব রোগেরই অনেক আপডেট হচ্ছে, ডায়াবেটিস নিয়ে অনেক কাজ হচ্ছে, কার্ডিওভাস্কুলার ডিজিজ নিয়ে, সব ডিজিজই দেখা যায়, মেটাবলিক ডিজিজগুলো আস্তে আস্তে ডে বাই ডে একটু কমে আসছে, কিন্তু ওবেসিটির পরিমাণটা দিন দিন ডে বাই ডে বাড়ছে। এই অতিরিক্ত ওজনের কারণে আসলে কি ধরনের স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে সেটা যদি একটু নারী এবং পুরুষ স্পেসিফিক করে একটু আপনি বলতেন। আচ্ছা, যেটা আমরা আসলে এক্সপিরিয়েন্স থেকেই বলি যে মানে ওবেসিটিটা বাড়ছে, আসলে যদি একটু খেয়াল করে দেখি আমরা একটু 20 বছর পেছনে যাই, যখন থেকে ওবেসিটিটা আসলে স্টার্ট হয়েছে। আমার যেটা মনে হয়, যেমন আমি তো এসএসসি পাস করে ফেলেছি নিয়ার অ্যাবাউট 30 ইয়ার্স। সো দ্যাট ওই সময় যে আমরা স্কুল কলেজে গিয়েছি, সো আমাদের যে প্লেগ্রাউন্ড ছিল, আমাদের স্কুলগুলোতে যে ধরনের অ্যারেঞ্জমেন্ট ছিল, খেলাধুলা থেকে যে অ্যাক্টিভিটিসগুলো ছিল, সো তখন কিন্তু কিশোর কিশোরীদের এত ওবেসিটি আমরা পাইনি, চাইল্ড ওবেসিটি পাইনি। এখন কিন্তু ওবেসিটিটা নট অনলি যে এডাল্ট পার্সন, চাইল্ড ওবেসিটি মানে এত বেশি চিন্তা করার বাইরে। এবং এখান থেকে কনসার্ন হতে না পারলে আমরা যে ডায়াবেটিক্সের কথা বলছি, আমরা যে প্রেশারের কথা বলছি, নন কমিউনিকেবল ডিজিজের কথা বলছি, কিন্তু এই প্রত্যেকটা ডিজিজ অ্যালার্মিং হয়ে যাচ্ছে কিন্তু শুধু ওবেসিটির কারণে। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হলো, প্যারেন্টসরা এটা জানেই না যে তার বাচ্চা 5 বছর হোক, 6 বছর হোক, 3 বছর হোক, সেও যে ডায়াবেটিক হতে পারে, তারও যে হাইপার টেনশন হতে পারে, তারও যে ফ্যাটি লিভার হতে পারে, তারও যে থাইরয়েড হতে পারে। দে হ্যাভ নো আইডিয়া, বিকজ আমরা ধরেই নিয়েছি এই রোগগুলো বন্ধে। সো এই জায়গাটা একটা ল্যাকিংস আছে। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে প্রচুর চাইল্ড ওবেসিটি, এবং সেটা ফ্রম দ্য বিগিনিং থেকে একটা বাচ্চা হওয়ার পরে প্যারেন্টসের যে টেন্ডেন্সি থাকে বাচ্চার ওয়েট গেইন করার, সো এটা একটা প্রপার কাউন্সেলিং হয় না। আমার ঠিক যে বাচ্চাটা হওয়ার পরে আমি যেটা মনে করি, নর্মাল ডেলিভারি হোক বা সার্জিক্যাল হোক, একটা বাচ্চার ওটির সময় গাইনোকোলজিস্টের পাশাপাশি একজন চাইল্ড স্পেশালিস্ট থাকে, তিনি অবভিয়াসলি মাকে কাউন্সেলিং করতে হবে। ইনফ্যাক্ট প্যারেন্টসদেরকে বলবো বাচ্চা হওয়ার পর তার একজন ফিক্সড ফিজিশিয়ান থাকা উচিত। এবং ডিউরিং প্রেগনেন্সিতে মায়ের কিন্তু ফিজিশিয়ানের পাশাপাশি একজন পুষ্টিবিদ থাকা উচিত। কীভাবে তার ওয়েটটা গেইন করতে হবে, তিনি বর্তমানে কত কেজিতে আছেন, কত কেজি পর্যন্ত আসলে গেইন করতে পারবে, তাহলে প্রেগনেন্সিতে একটা ওবেসিটি রোধ করা যায়। আর মাকে যখন বলে দেওয়া হবে ডিউরিং প্রেগনেন্সি সে কাউন্সেলিং পেলো, আফটার প্রেগনেন্সি যখন তিনি ল্যাকটেটিং পিরিয়ডে থাকে, ঠিক তখন অনেকের কনসেপ্ট হলো যে ল্যাকটেটিং পিরিয়ডে ডায়েট করা যাবে না। আই থিঙ্ক যে ডায়েটের মিনিংয়ে এখনো বাংলাদেশের মানুষ বুঝিয়ে নাই। ডায়েট মানে যে পথ্য, ডায়েট মানে যে না খাওয়া না, এই শব্দটাই এখনো মানুষ জানে না। প্রত্যেকে আপা আমি ডায়েট করছি। তো আমরা যেটাতে পড়ালেখা করেছি, আমরা ডায়েট কাকে দিচ্ছি, যে ডায়রিয়া রুগী তাকে ডায়েট দিচ্ছি, জ্বরের রুগীকে ডায়েট দিচ্ছি, প্রেশার রুগীকে তাকে ডায়েট দিচ্ছে। এটা যে রোগ অনুযায়ী, পার্সন অনুযায়ী ইন্ডিভিজুয়াল, এটাও কিন্তু মানুষ জানে না। ডায়েটটা বলতেই ভাবে যে শুধুমাত্র ওজন যার বেশি সেই ডায়েট করবে এবং সেটা মানে হলো না খাওয়া। আসলে তো এটা না। সো ওবেসিটি বাড়ার কারণ আমরা বেসিক্যালি এখন জানি যে যত ডিজিটাল হবে তত ওবেসিটি বাড়বে, কারণ কাজকর্ম কমে যাচ্ছে, কম্পিউটারাইজ, মানে আমাদের যত কাজ, আমরা আগে একটা সময় স্কুলে হেঁটে গেছি, এখন কোনো বাচ্চা হেঁটে যায় না। একটা হলো এনভায়রনমেন্ট, যেমন বর্তমান কথা বলি, এত এনভায়রনমেন্ট পলিউশন প্লাস এত তীব্রতা তাপে যে এখন গ্রীষ্মকালের চেহারা চেঞ্জ হয়ে গেছে, যেটা আগে সহনীয় ছিল সেটা এখন অসহনীয়। তো স্বাভাবিকভাবে স্কুলে আসলে হেঁটে না যাওয়ার কোনো স্কোপ নাই। আচ্ছা গাড়িতে যাক, কিন্তু বাচ্চাটা খেলবে কোথায়? স্কুলগুলোতে কোনো প্লেগ্রাউন্ড নাই,
স্কুলগুলোতে শরীরচর্চার তেমন কোনো ব্যবস্থা নেই। আমি অনেককে জিজ্ঞেস করি, আমাদের স্কুলে কোনো পিটি হয় না, যেটা আমরা আগে করেছি। যে স্কুলে একটা পিটি বা একটা খেলার টাইমিং আমাদের থাকতো, যে অ্যাটলিস্ট স্কুলে যদি একটা বাচ্চা 30 থেকে 45 মিনিট খেলে দিলে আসতো, তাহলে তার একটা অ্যাক্টিভিটিস থাকতো। ইভেন এখন প্যারেন্টিং কি, প্যারেন্টিংটা হলো বাচ্চাকে কিছু করতে দেওয়া যাবে না, বাচ্চার স্কুলের ব্যাগ নিজে নেওয়া, বাচ্চাকে খাইয়ে দেওয়া, বাচ্চার সব কাজ প্যারেন্টস করে দেবে। তাহলে বাচ্চার অ্যাক্টিভিটিস তো নাই, কিন্তু বাচ্চা তো খাচ্ছে, তাহলে খাবারটা তো তার বড়তে লো হচ্ছে, ক্যালোরি তো জমা হচ্ছে, খরচ তো হচ্ছে, তাহলে ওবেসিটিটা স্টার্ট হচ্ছে ফ্রম দ্য বিগিনিং। এখন নারী পুরুষের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে অনেকগুলো ক্ষেত্রে হয় কিশোর কিশোরী ওবেসিটি হচ্ছে বিকজ অফ আমরা প্যারেন্টসরা বাচ্চাদেরকে ইন্ডিপেন্ডেন্ট করি না, এবং আমরা ওদেরকে বলি না যে সেই কাজটা করতে পারবে, শুধু তাদেরকে কি বলি, পড়ো আর খাও, এই দুটোর বেশি আমরা কিন্তু কিছু করতে দেই না। সো অ্যাটলিস্ট বাইরে খেলতে না যায়, বাসার অনেক কাজে হেল্প করতে পারে, অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ না হলে তো ওয়েট গেইন হবে, মেটাবলিজম স্লো হবে, তাই না? এখন নন কমিউনিকেবল যে ডিজিজগুলো আমরা পাচ্ছি, যে ডায়াবেটিক্স, প্রেশার, থাইরয়েডের মতো রোগ, এগুলো কিন্তু নন অ্যাক্টিভ পার্সনেরই বেশি হচ্ছে। ফ্যাটি লিভার, আমি এমন পেশেন্ট পেয়েছি 100-র উপরে ওজন, বাট তার এটা ফ্যাটি লিভার নাই, তার হাইপার লিপিডিমিয়া নেই। আবার আমি হলো আন্ডার ওয়েট ঠিক বলবো না, বরাবর ওয়েট, ওজন টোজন পারফেক্ট, তিনি খুব টায়ার্ড ফিল করেন, তার ভালো লাগছে না কোনো কিছুতে, চেক করে দেখা গেছে লিভার ফ্যাটি এবং হাইপার লিপিডিমিয়াতে ভুগছে। এখন এই যে কনসেপ্টটা, যে যার ওজন পারফেক্ট অথবা যিনি আন্ডার ওয়েট, তিনি ভাবছেন আমার কোনো অ্যাক্টিভিটির প্রয়োজন নেই, দ্যাটস ওয়াই তিনি নন কমিউনিকেবল ডিজিজগুলোতে আক্রান্ত হচ্ছেন। আর যার ওজন বেশি, তিনি একটু অনেক সময় তারা লেথার্জিক হয়, হ্যাঁ এটা ঠিক যে 90% ওবেসিটি পেশেন্টেরই ফ্যাটি লিভার অথবা হাইপার লিপিডিমিয়া আছে, কিন্তু 10%-এর নাই। যেই ওজনের রোগীগুলো অ্যাক্টিভ, ওদের কিন্তু আবার এই রিপোর্ট খুব ভালো। সো দেখেন, কনসেপ্টগুলো এরকম থাকতে হবে যে আমি পারফেক্ট ওজন মানি যে আমি সুস্থ, বিষয়টা তারা আমার অপুষ্টি থাকতে পারে। তো এই জিনিসগুলোকে আমরা খোঁজ করি না। যিনি আন্ডার ওয়েটে আছেন, তারও আমি হাইপার লিপিডিমিয়া পেয়েছি আমার এক্সপিরিয়েন্স। ইভেন একজন একজনে আসছে আমার চেম্বারে, এরকম অনেকজনকেই পেয়েছি, পারফেক্ট ওজন, টাইম মতো খায়, মেপে খায়, সব কিছু, তিনি আশ্চর্য হয়ে গেছেন তার 47-48 বছর বয়সে কেন ডায়াবেটিক্স ছিল। সো একটাই কারণ আমি যেটা ফাইন্ড আউট করেছি, যে ওনার সবই ভালো অভ্যাস, কিন্তু উনি ইনঅ্যাক্টিভ, ওনার ধারণা আমাদের খাবার কম খেয়ে ওজন ঠিক করে রেখেছে, কিন্তু উনি ওয়ার্কআউট করতে পারেন। সো ওনার কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে ডায়াবেটিসটা হলো। সেগুলো নন কমিউনিকেবল ডিজিজ। এখন ওজনও কিন্তু নন কমিউনিকেবল ডিজিজ, এটাকে এখন ডিজিজে বলছি। যদি ওভারওয়েট হয় তখন আমরা ডিজিজ বলছি না, কিন্তু যখন এটা আমার বিএমআই যখন 27, 28, 29, 30 ক্রস করে চলে যাচ্ছে, তখন তো আমার এটা রোগে পরিণত হচ্ছে, যে রোগগুলো বাকি রোগগুলোকে ওয়েলকাম করে, অটোমেটিক্যালি ইমিউনিটি চলে যায়। সো আমার ফাইন্ড আউটে বর্তমানে ওবেসিটির কারণ হলো ডেফিনেটলি ফুড হ্যাবিট, যেটা সবাই চেম্বারে এসে একটা কথা বলে, তেমন খাই না, ওজন বাড়ে, একদম এটা 99%-এর রাইট। সো আমি বলি এটা হলো আসলে কি, আমরা সবাই তো আত্মপক্ষ সমর্থন করি, আমাকে তো সেফ থাকতে হবে। আমি একটা কথাই বলি, সৃষ্টিকর্তা কি আপনার শত্রু? বাসার মানুষ আপনার শত্রু হতে পারে, বন্ধু বান্ধব, সৃষ্টিকর্তা তো না, তাহলে আপনাকেই কেন শুধু ওজন বাড়াবে? আরেকটা কথা বলে, ও বংশগতভাবে মোটা, যেমন এই একটা কথা জেনেটিক্যাল ফ্যাক্টর। আমরা কিন্তু প্রত্যেকেই জানি, গড় একটা ওজন নিয়ে শিশু জন্মগ্রহণ করে 2.5 থেকে 3 কেজি। তাহলে ওবেসিটিটা কিভাবে হয়? তার পরবর্তীতে এই বাচ্চাটার প্যারেন্টিং, ওর মা ওকে খাওয়াচ্ছে, ফিডিং প্যাটার্নটা যে এত ইম্পর্টেন্ট, কতক্ষণ পরে খাওয়াবে, 6 মাস পরে ওজন কতটুকু হবে। ইভেন অনেক মা আছে হোল নাইট ধরে, ধরেন 24 ঘন্টা, একটা বাচ্চা তো 12-13 ঘন্টা ঘুমাবে, একটা বাচ্চাকে যদি 12 বার খাওয়ানো হয়, তাহলে 24 ঘন্টায় সে 12 বার খাচ্ছে, প্রতি 2 আওয়ারলি সে খাবার খাচ্ছে, সে কেন ওবেসিটি হবে না 6 মাসের মধ্যে? ওভার কনসাপশন একটু দরকার নেই। আমি যে বলি রাতে ঘুমান, বাচ্চাটাকে ঘুমাতে দেন, আপনিও ঘুমান, ভোরবেলা খেলে কিছু হবে না। আমরা অ্যাডাল্ট মানুষ এত পরিশ্রম করার পরও কি রাতে খাই? আমরা তো খেতাম। সো রাত 9টা থেকে রাত 2টা, এই টাইমটা আমাদের হরমোনগুলো সবচেয়ে ভালো কাজ করে। দেখবেন এই টাইমে কিশোর কারো ঘুম নাই। এখন নতুন একটা বিষয় আসছে যে এই টাইমে তারা করবে, অথচ পড়ার টাইমটা যদি, আমার কথা হলো যে স্কুল থেকে আসলো, টায়ার্ড হয়ে গেল, সন্ধ্যায় অল্প একটু পড়লো, আমার কথা হলো ঘুম নিলে ঘুমাতে দিতে হবে। যদি 9টা তার ঝিমুনি আসে, শুয়ে পড়াটা ওয়াইজ। ও যদি 2টা-3টা পর্যন্ত ঘুমিয়ে এবার উঠে যায়, এখন পড়াটাও ভালো হবে, পড়াটাও হবে। সো যেটা সজাগ থাকবে, তখন কিন্তু খাওয়ার টেন্ডেন্সি হবে, এবং আপনার বডির অর্গান তো আমার কাজ করছে না, আমার মেটাবলিজমের সাথে রিলেটেড হার্ট, কিডনি, লিভার, লাং, ওরা কিন্তু কাজ করতে পারছে। ঘুমের মধ্যে যে আমার মেটাবলিজম হয়, ঘুমের মধ্যে যে আমাদের ক্যালোরি বার্ন হয়, এটাও কিন্তু অনেকে জানে না। সো আমরা যখন খাবারটাকে চিবিয়ে খাই, ক্যালোরি বার্ন হয়, প্লাস আমরা যখন ঘুমিয়ে পড়ি, অর্গানগুলো কাজ করতে থাকে, ক্যালোরি বার্ন হয়। সো এই যে প্রসেসগুলো, এটা যার কোনো ওবেসিটিকে রোধ করতে পারে না। সো ইনঅ্যাক্টিভ লাইফ একটা কারণ,
খাবারটাকে খাচ্ছে, কেউ খাবারটাকে মেপে খাচ্ছে না, কেউ ক্যালোরি বুঝছে না। বোঝে না। এটা হ্যাঁ, বোঝার কথাও না। এখন বলবে যে আগের দিকের মানুষ তো ওজন বাড়েনি। এখন আগের দিনে কি এত খাবার ছিল বলতে, এত ফিউশন ছিল না। এত থাই, চাইনিজ, তার্কিশ, পাকিস্তানি কোন খাবার নাই। হুম। ঘর থেকে বের হলে এত রেস্টুরেন্ট, এখন মানুষ ঘরে এখন order আবার করে বেরও খায়। হতে হয় না। বেরোতে হয় না। হ্যাঁ। বেরোতে হয় না, ঘরের মধ্যে অর্ডার করে খাচ্ছে। অনেক ফ্যামিলিতে রান্না বান্নাই হচ্ছে, রান্না বান্নাই না। হুম। সো দ্যাট ইজ খাবার একটা এনজয়মেন্টের পার্ট। হুম। খাবার কিন্তু মানুষের ডিপ্রেশনকেও দূর করা, অর্থাৎ খাবার মজা লাগছে, ডিপ্রেশন। আমি ডায়েট করে কাউকে ডিপ্রেসড হতে বলি না। হ্যাঁ। আমি যেটা মনে করি যে খাবার এনজয়মেন্টের পার্ট, কিন্তু আবার এই এনজয়মেন্টটা যদি আমার জন্য ক্ষতির কারণ হয়, আমার খাবার দিয়ে আমার ওজনটা হলো, খাবার দিয়ে কিন্তু আমার নিরাময় আছে। Right. এটা বুঝতে হবে সবাইকে। So, যে কারণে হয়েছে। হ্যাঁ, আমি যেটা মনে করি যে খাবারের টাইমটা ঠিক না রাখা, খাবারটাকে ভেবে না খাওয়া, পানির পরিমাণ ঠিক না রাখা, স্ট্রেস ম্যানেজ না করা, ফিজিক্যালি অ্যাক্টিভ না, রেগুলার মানে তাদের যে ঘুমের টাইমটা এটাও ঠিক না, এই কয়টা কারণ হলো ওজন বেড়ে যাওয়া। আচ্ছা। আপা অনেক সুন্দর করে বুঝিয়ে বলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখেন আপার কথা থেকে কিন্তু কয়েকটা পয়েন্ট ক্লিয়ার আউট হয়ে গিয়েছে যে ওজন যাদের বাড়ছে, এটা কিন্তু আপনার একটা বাচ্চা যখন তার শিশুকাল থেকে খাবারের অভ্যাসটা যখন তৈরি হয়, তখন থেকে একজন প্যারেন্টসকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে। এই যে আমরা এখন যে অ্যাডোলেসেন্ট ওবেসিটি, এটা কিন্তু অনেক পেয়ে থাকি, সব ডায়েটিশিয়ান নিউট্রিশনিস্টরাই কিন্তু দেখে থাকেন। তো ওই লেভেলে কিন্তু প্যারেন্টসদের অ্যালার্ট হতে হবে। আমি একটা তো অভ্যাস তৈরি করে দিয়েছি, কিন্তু হঠাৎ করে আমি 10 বছর পরে বলবো তুমি এটা করবে না, তখন কিন্তু সে অ্যাডপ্ট করতে পারবে না। তো এই জিনিসগুলো কিন্তু অ্যালার্ট হতে হবে। এই জন্য বিভিন্ন ধরনের আপা যেগুলোর কথা বললো, নন কমিউনিকেবল ডিজিজগুলো, আপনার অতিরিক্ত ওজন থাকলে আপনি কিন্তু সেগুলোতে আক্রান্ত হতে পারেন। আর যে জিনিসটা কিন্তু বারবার উঠে আসে যে আপনার যখন ওভারওয়েট, আবার যেটা বলছিল, সেটাকে কিন্তু আমরা ডিজিজ হিসেবে কাউন্ট করি না। ওটা কিন্তু আপনি একটু চেষ্টা করলেও, যদি নিজে আপনি অ্যাক্টিভ হন, সব দিক থেকে ট্রাই করেন, আপনার পক্ষে ম্যানেজ করা সম্ভব। কিন্তু আপনার যখন আইডিয়াল ওয়েট অপেক্ষা আপনি 30 কেজি, 40 কেজি, 50 কেজি বাড়তি ওজনে চলে যাবেন, তখন কিন্তু নিজে থেকে ওই ওজনটা কমিয়ে ফেলা সম্ভব না। তখন কিন্তু আপনার একজন প্রফেশনালের হেল্পের প্রয়োজন হয়। তো সেই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে আপনি কোন স্টেজে আছেন, এই জিনিসটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। তো আপা এই যে আপনি সমস্যাগুলোর কথা বলেন, অ্যাডোলেসেন্ট পিরিয়ড থেকে আমরা দেখছি যে ওবেসিটিটা এখন স্টার্ট হয়ে যাচ্ছে। তো আমরা যে লাইফস্টাইল ফ্যাক্টরের কথা সবসময় বলি, তো কোন জিনিসগুলোকে আসলে ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে কম্বাইন করা উচিত লাইফস্টাইল ফ্যাক্টরের ক্ষেত্রে? অ্যাকচুয়ালি মানে এই যে অ্যাডোলেসেন্ট পিরিয়ড বা মানে তার আগের পিরিয়ডের কথা যদি বলি, আমরা যেহেতু বলেছি আফটার বার্থ ফিডিং প্যাটার্নের প্রবলেম একটা বাচ্চাকে 5 বছর পর্যন্ত এমনভাবে তৈরি করে যে সে যেভাবে চায় খাবারটা সেভাবেই তৈরি করা হয়, সেভাবে তাকে দেওয়া হয়। প্যারেন্টস একটু বাহিরে ঘুরতে গেলেও বাচ্চার জন্য একটা তারা মিল নেয়, এবং দেখবেন যে সবচেয়ে ওয়ার্স্ট যেটা ফ্রেঞ্চ ফ্রাইজের কথা বলি বা চিকেন ফ্রাই, যখন আমরা এই জায়গায় রেস্ট্রিকশন দিই, তখন প্যারেন্টস কি বলে, আপা আমি বাহিরেরটা দিন, আমি ঘরে বানিয়ে দিই। সো তাদেরকে বুঝতে হবে যে ঘরে ফ্রেঞ্চ ফ্রাই করলেও সেফ না, ঘরে আপনি ডিপ ফ্রাই যদি চিকেনটাকে করেন সেটাও সেফ না, এটা পুরোটাই ট্রান্সফ্যাট। হ্যাঁ, মুখে যে খাবারগুলো অনেক বেশি মজা, সেই খাবারগুলোই আমাদের বডির জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর। এবং এটাও বুঝতে হবে, এই যে আলুটাকে ডিপ ফ্রাই করার পরে বাচ্চাটাকে দেওয়া হচ্ছে, সে কিন্তু কোনো নিউট্রিশন পেল না, সে শুধুমাত্র ক্যালোরি পেল। তারপরে চিনি, এটা কার্সিনোজেন প্লাস হলো অনলি ক্যালোরি ক্যারি করে, এটা আমাদেরকে কোনো নিউট্রিশন দেয় না, এটা অনেকে জানে না। আমরা যখন ক্ষুধা লাগে, বাচ্চাদের ক্ষুধা লাগে, দেখবেন একটা বাচ্চা 1 প্যাকেট বিস্কিট শেষ করে ফেলছে, অযথাই কিন্তু এটা। অথচ বাচ্চাটা যদি সকালেও একটা ডিম খেয়ে থাকে বা আবার ক্ষুধার কথা বলেছে, তাকে যদি আরেকটা ডিমও সেদ্ধ করে দেওয়া হয়, তাতে কিন্তু সে মাত্র 80 ক্যালোরি পেল। এদিকে কিন্তু সে 3 থেকে 4 পিস কুকিজ শুধুমাত্র খায়, সেখানে কিন্তু প্রায় সে 300-400 ক্যালোরি নিয়ে বসে আছে, কারণ এটা তো পুরোটা কার্বোহাইড্রেট, সুগার, ওয়েল সব কিছু মিক্সড করা। সো এই যে এই জিনিসটা না বুঝতে পারার কারণে কিন্তু তার ক্যালোরিটা বাড়ে। অ্যাডোলেসেন্ট পিরিয়ডে কি হয় দেখবেন, বাচ্চাদের সবাই বিস্কিট, চানাচুর খুব প্রিয়, পড়ার টেবিলে বসে এটা খায়। এবং প্যারেন্টসের একটা বিষয় সবসময় খেয়াল করে দেখবেন যে বাচ্চাকে খাওয়াতে পারলে হ্যাপি, বাচ্চা খাচ্ছে খুব হ্যাপি। কিন্তু আমার মনে হয় যেন, যেমন যারা প্রফেশনাল তারা ক্যারিয়ারের জন্য খুব চিন্তা করে না, যে ক্যারিয়ারে কে কত ভালো করবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ক্যারিয়ারটা কি, এটাও মানুষ আমার মনে হয় যে ঠিক মতো এখনো বুঝতে পারে। ক্যারিয়ার মানে যে আমি বড় একজন ডাক্তার হলাম, আমি বড় একজন আমি ইঞ্জিনিয়ার হলাম, আমি প্রফেশনালি আমি নিউট্রিশনিস্ট, এটা মানে আমার কাছে এটা মনে হয় না। আমার কাছে মনে হয় যে ক্যারিয়ারের মূল জায়গাটা হলো সুস্বাস্থ্য। আগে আমার ওইটা, আমি যখন সুস্বাস্থ্যের অধিকারী হব, আমার চিন্তা শক্তি, আমার কমিউনিকেশন স্কিল, আমার স্মার্টনেস কিন্তু ডিফারেন্ট হবে। সো শুধু পড়লো আর ভালো রেজাল্ট করলো, হ্যাঁ ডক্টর হয়ে গেল, তারপরে সে কী করবে? ফিজিক্যাল ফিটনেস নাই, কারণ আমরা তো চেম্বারে ভ্যারাইটি প্রফেশনাল পাই।
সো তারা প্রফেশনে একজন যে ডাক্তারি পড়ে তার পড়া কত কঠিন, যে ইঞ্জিনিয়ার পড়ে এত কঠিন, কিন্তু পাশ করার সময় দেখা গেছে যে সে ডিপ্রেশনে ভুগে, কেন সে ওবেসিটিতে ভুগছে, তার যেটা কন্ট্রোল হয়নি, তাকে যে বাসা থেকে এই বিষয়ে হেল্প করেনি, এটা হলো তার একটা এক্সাম্পল। তখন সে বলেছে তাকে তো শুধু পড়ো আর খাও, সে পড়েছে আর খেয়েছে, এদিকে তার তো ওজন অনেক হয়ে গেছে। তো এই বাড়তি ওজনের প্রেশারটা তখন সে নিতে পারে না। এই বাড়তি ওজনটা তার যে হার্ট, কিডনি, লিভার, লাং, ব্রেন, বোনস, স্কিন, হরমোনে পড়ছে, এটা কিন্তু বুঝতে পারে না। সো অতিরিক্ত ওজনের ফলে এই টিনেজাররা ডিপ্রেশনে ভুগছে, দেখবেন স্কিনটা চেঞ্জ হয়ে গেছে, চুল কেমন হয়ে গেছে, বুলিং এর শিকার হচ্ছে সে, অটোমেটিক্যালি সে লো ফিল করবে এবং তার কনফিডেন্স লেভেল অনেক কমে যাবে, তার মেধা শক্তি নষ্ট হবে। এই জন্যই প্যারেন্টসকে পড়ার পাশাপাশি তাকে অ্যাক্টিভ রাখতে হবে। আমি সবাইকে বলি 4-5 জন করে টিচার আপনি রাখছেন, ওর কোনো খেলার টাইম নেই, আমি মানলাম খেলার জায়গা নেই, আমার কতটা বাসাতে এতটুকু স্পেস আছে, আপনি এখানে হাঁটান, আপনি এখানে তাকে স্কিপিং করেন, আমার কোনো ওয়ে নাই, তারপরে ওয়ে আছে, মানে এটা আমাকে চিন্তা করতে হবে। স্পট জগিংও কিন্তু করা যায়। এক্স্যাক্টলি, হ্যাঁ, মানে এগুলো তাকে অ্যাক্টিভ করতে হবে। তো নিয়ম হলো যদি তার কোনো অ্যাক্টিভিটি নেই তাহলে কাজ কম, খাওয়া কম, তার অ্যাক্টিভিটি কম, আপনি খাবার কমিয়ে দিতে হবে। এখন ব্রেন ওয়ার্ক করে না, দুর্বল হয়ে যায়, তাহলে ব্রেন ওয়ার্কে ফুড দেন। আপনি কেন তাকে এক্সট্রা এই যে চিনি জাতীয় খাবার, তাকে কার্বোহাইড্রেট বেশি প্রোভাইড করছেন? প্রত্যেকটা খাবার খাওয়ার যে একটা লিমিট আছে, বয়স এবং ওজন উচ্চতা অনুযায়ী এটা যে একটা মাপ আছে, এটা কিন্তু আমাদের প্যারেন্টসরা বুঝছে না, যার কারণে এই প্রবলেমগুলো হচ্ছে। তো ওবেসিটি যখন একটা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে শুরু হয়, তার ত্বক নষ্ট হচ্ছে, তার চুল নষ্ট হচ্ছে, তার ফিগার স্ট্রাকচার নষ্ট হচ্ছে, যেটা একটা মানুষের আমি মনে করি সম্ভব, তাই না? তো এই জায়গাগুলো ঠিক না থাকলে সে অটোমেটিক্যালি ডিপ্রেসড হয়ে যাবে, কারণ মানুষ সৌন্দর্য পিপাসা, আমরা সবসময় জানি। তো এই কিশোরীদেরকে কাউন্সিলিং করা উচিত, বাবা মা না বুঝলে আরেকজনের কাছে না উচিত। আমাদের দেশে কাউন্সিলিং বিষয়টাকে নেগেটিভলি নেয়, সাইকোলজিক্যাল কাউন্সিলিং বা বাচ্চাকে যেমন আমার বাচ্চা আমার থেকে হয়তো আমার বড় বোনের কথা শুনবে, আমি ডিফারেন্ট হয়তো আমার বড় বোনকে দিয়ে বলবো, আচ্ছা না, যে খালার সাথে আমার নিজের ক্ষেত্রে সে পিক করছে, আমার নিজের ক্ষেত্রে বলি, আমার মানে খালাদের সাথে আমার রিলেশন বেশি ভালো, একদম ফ্রেন্ডলি ছিল, বয়সের ডিফারেন্স ছিল। তো আমার আম্মা কিন্তু যে কোনো কিছু আমার খালাকে দিয়ে বলাতো, আমার খালারা আমরা একসাথে লেখাপড়া করছে, কারণ আমার বাচ্চা, আমি বাচ্চার সাথে অনেক ফ্রি, আমার বাচ্চা একটু টিনেজ। সো এই যে করোনার সময় সবকিছু ছিল, আমি কিন্তু পড়াশোনার চেয়ে সবসময় তাকে বলছি তুমি অ্যাক্টিভ থাকো। আমি তাকে স্কুলের মধ্যে, যেমন সে নর্মাল মধ্যে পড়ে, তো এখানে যত ক্লাবগুলো ছিল, এখানে যত অ্যাক্টিভিটিস ছিল, ফুটবল, ভলিবল, সব কিছু তাকে নামে। আমি কখনোই ওকে বলি নাই তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, আমি বলেছি তোমার সব বিষয়ে ধ্যান থাকতে হবে, তোমার স্বাস্থ্য সচেতনতা লাগবে, তোমার রূপচর্চা, তোমার চুল, তোমার এগুলো তোমার মানে তোমার জিনিস, এগুলো তোমাকে বলছে, আমাকে জিজ্ঞেস করবো, আমি বলে দেবো। কিন্তু হলো এই যে তুমি নষ্ট করে ফেলা স্কিনটাকে, চুলের যত্ন নিলে না, তুমি চিন্তা করবো না যেটা মা নিবো, মানে টাইম তো থাকতে হবে, আর একটা সেলফ ডিপেন্ডেন্ট করা। আমরা কর্মজীবী দেখে সেলফ ডিপেন্ডেন্ট কথা বলছি না, আমি মনে করি যিনি গৃহিণী তিনি তার বাচ্চাটাকে সেলফ ডিপেন্ডেন্ট করবেন, হ্যাঁ, এটাতে তার বাচ্চাটা অনেক কিছু তৈরি হয়ে যাবে, যে তার একটা কনফিডেন্ট লেভেল তৈরি হবে এটা, হ্যাঁ। এবং আমার কথাটা, আমার বাচ্চা অবভিয়াসলি আমার কাছে সুন্দর, কিন্তু আমি নিজে দেখেছি যে আমার মানে বাচ্চাদেরকে মায়েরা নিজের হাতে করে নষ্ট করে ফেলছে, এই যে ফুড প্যাটার্নটা ঠিক করতে পারলো না, বলে কথা বলে যে আমার বাচ্চা তো আমার কথা শুনে না, তাহলে এটা তো একটা মানে ডিসক্রেডিট ওনার জন্য। সো বাচ্চা তার কন্ট্রোলে থাকতে হবে। এখন এই কন্ট্রোলিংটা মানে কি এটা যে বাচ্চাকে অনেক শাসন করা তাও না, কিন্তু ফ্রেন্ডলি হতে হবে, বাচ্চাকে বোঝাতে হবে। আমরা যেটা করি, বাচ্চাকে কন্টিনিউ প্রেশার দিই, এটা ঠিক না, এটা করো না, এটা করো, মানে বা আমার ওপিনিয়নটাকে চাপিয়ে দেয়, এটাও করা যাবে না। আমি যদি সুন্দর করে চলি, অর্থাৎ অ্যাজ এ মা, আমার বাচ্চা যদি দেখে যে আমি ঠিক মতো রেগুলার ডিম খাচ্ছি, দুধ খাচ্ছি, আমি টাইম মতো খাচ্ছি, আমি টাইম মতো ঘুমাচ্ছি, কেন আমার বাচ্চাকে রোল প্লে করা? এক্স্যাক্টলি। সো আমি এটাই প্যারেন্টসদেরকে বলি যে একজন কিশোর কিশোরীর কাছে আপনি আইডল হতে হবে। আমার বাচ্চার কাছে যদি আমি আইডল না হই, তাহলে আছে আসলে এর চেয়ে কষ্টের আসলে। আপনার ঘুমের ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? এখন পেশেন্টের হিস্ট্রি নিতে গেলে মানে লাইফস্টাইলের টাইমিংটা, মানে সবার দেখা যায় ঘুম থেকে উঠছে দুপুর 12টা 1টা, ঘুমোতে যাচ্ছে 3টা, এটা আসলে ওজনের সাথে কিভাবে রিলেট করে? এই যে তার মেটাবলিজমটা নষ্ট হয়ে যায়। যেমন আমরা যারা টাইম মতো খাবারটাকে খাই, একটু আগে বলেছি খাবারটাকে মেপে খাই, আমি যখন প্রতিদিন যদি সকাল 9টায় ব্রেকফাস্ট করি, আমার পাকস্থলী সিগন্যাল দেবে সকাল 9টা আমার খাবার লাগবে। আমার যদি দুপুরের খাবারটা 1টা 2টা থাকে, ঠিক এই টাইমে কিন্তু সিগন্যাল, এটা কিন্তু যে গুড মেটাবলিজমের একটা সাইন। সো যারা লেট নাইট ডিনার করবে, লেট নাইটে ঘুমাতে, এবং ঘুমানোর মানে খাবার সাথে সাথে কিন্তু ঘুমাতে পারবে না,
খাবারের সাথে সাথে ঘুমালে যারা অ্যাবডোমেন ফ্যাটে ভুগছে, মানে অ্যাবডোমিনাল যে ডিসকমফোর্টনেস এবং যাদের হলো বাড়তি ওজন হয়, শুধুমাত্র পিয়ার শেপ হয়ে যায়, যেটাকে হ্যাঁ এই শেপটা শুধুমাত্র যারা খেয়ে শুয়ে পড়ছে, খেয়ে লং টাইম বসে থাকছে, তাদের জন্য কিন্তু এটা সবচেয়ে অ্যালার্মিং। তো ঘুমের টাইমটা আমরা যতই বলি, আমার মনে হয় বাংলাদেশ ছাড়া আমি কিছু কিছু দেশে গিয়েছি, তো কোনো দেশের মানুষ কিন্তু আমাদের মতো মানে সোশ্যাল মিডিয়াতে এত অ্যাক্টিভ থাকে না ওভারনাইট। হ্যাঁ, মানে ঘুমটা যে ইম্পর্টেন্ট। এখন আপনি স্কিন কেয়ার করছেন কিন্তু আপনার ঘুম নাই, তাহলে আপনার রেজাল্ট আউটপুট ভালো হবে না। যেমন আমাদের কাছে যখন আসে আমি বলেই দিই, ডায়েট প্ল্যান নাথিং। আপনার যদি ঘুম না হয়, আপনি যদি প্রচন্ড স্ট্রেস থাকে, আপনার কোনো অ্যাক্টিভিটি নাই, একটা ডায়েট চার্ট আপনাকে কিছু দেবে। ডায়েট চার্টের সাথে বাকিগুলো ইনক্লুড, কিন্তু এটা একটা কম্বাইন্ড বিষয় যে আপনি সব কিছু টাইম মতো খেয়েছেন, মেপেও খেয়েছেন, খুব কম কম খাচ্ছেন, কিন্তু আপনার ঘুম নাই, তাহলে আপনার মেটাবলিক প্রসেসটা কোথায়? ওটা ভালো হবে না। মানে ঘুমে যে মানুষকে হিলিং করে, এটা মানুষ বুঝে না। আমাদের দেখবেন যত রোগী হোক না কেন, আমরা যে হসপিটালে ডিউটি করেছি, আমরা একটা জিনিস খেয়াল করেছি, যেমন হসপিটাল ডায়েটগুলোতে কি করা হয়, সন্ধ্যা 7টার মধ্যে ডায়েট দিতে হবে, লাস্ট খাবার। রুগী এটা খাবে, তার মেডিকেশন পড়বে, যারা ঘুমের পিল পায় তাদেরকে কিন্তু রাত 8টার মধ্যে ঘুমের পিল দেওয়া হয়। সো 9টা 10টার মধ্যে পুরো হসপিটাল কিন্তু অলমোস্ট শুনশান থাকে, এবং ফিজিশিয়ানের কিন্তু আপ্রাণ চেষ্টা থাকে রুগীটার ঘুম। অসুস্থ হলে কিন্তু ঘুম চলে যায়, এবং কেন ফিজিশিয়ানের আপ্রাণ চেষ্টা থাকে? কারণ ঘুমে তার হিলিং হবে, সে ঘুমালে মেডিকেশন কাজ করবে, তার ফুডটা এখন কাজ করবে, সব কিছু। এই জন্য কিন্তু ঘুমটা এত ইম্পর্টেন্ট। সো আর আমরা যারা সুস্থ আছি থেকেও আমরা ঘুমাচ্ছি না, ঘুমটাকে নষ্ট করছি। বলে না যে কম ঘুমে আয়ু কমে যায়, ট্রুলি। কারণ হলো আপনার অর্গান ডে বাই ডে তখন ড্যামেজ হতে থাকবে, অর্গান বিট্রে করতে থাকবে, স্ট্রোক অ্যাটাকের ঝুঁকি বেড়ে যাবে, দেখবেন মেজাজ খিটখিটে হবে, আপনার ব্যবহার ভালো পাবে না। ঘুম যখন কমে যায়, দুটো জিনিস হয়, খাবারের চাহিদা বেড়ে যায়, খাবারের চাহিদা কমে যায়। সো আপনি আন্ডারওয়েট ওভারওয়েট দুটোতেই যাবেন, এবং দুটোই ম্যানিপুলেশন। আপা চমৎকারভাবে খুব সুন্দরভাবে বুঝিয়ে বললো আসলে আমাদের ওজন কমাতে যারা চান তাদেরকে আসলে কোন জিনিসগুলো কম্বাইন করতে হবে। এখানে দেখেন কয়েকটা সুন্দর পয়েন্টের কথা চলে আসছে। ডায়েটের সাথে অবশ্যই আমাদেরকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কানেক্ট করতে হবে, পাশাপাশি একটা প্রপার স্লিপ, অর্থাৎ আমাদের ইন্টারনাল যে বডি ক্লক সেটাকে কিন্তু সবসময় ঠিক রাখতে হবে। আপনাকে স্ট্রেস ম্যানেজমেন্ট জানতে হবে, অর্থাৎ আপনার যে মাইন্ডের কথা বলছে, আমি এত কিছু করে ক্যারিয়ার বিল্ড আপ হয়ে আমি ডিপ্রেশনের মেডিসিন নিচ্ছি দিনের পর দিন, হেলথ এবং মাইন্ড এই দুটো যখন আমি কানেক্ট করতে পারবো, তখনই কিন্তু আমি বলতে পারবো আমি সুস্থ আছি। তো ফিডব্যাক রিসেটের যে আসলে ওয়েট লস প্রোগ্রামটা আছে, এখানে কিন্তু আমরা প্রত্যেকটা সাইটকে এমফাসিস করার চেষ্টা করি যে ডায়েটের পাশাপাশি অবশ্যই উনি যেন ন্যূনতম একটা সময়ের জন্য ফিজিক্যালি অ্যাক্টিভ থাকে, সেটার জন্য কিন্তু পুশ আপ করা হয়। তিনি যেন তার মেন্টাল যে কন্ডিশনটা আছে সেটার জন্য প্রপার কাউন্সিলিং করা হয়। এই জিনিসগুলোকে কিন্তু আমরা কম্বাইন করে থাকি। এবং বারবার আমার কথা যেটা উঠে আসছে, অ্যাডোলেসেন্ট ওবেসিটি। ফিডব্যাক রিসেটের যে ওয়েট লস প্রোগ্রাম আছে, সেখানে কিন্তু অ্যাডোলেসেন্ট যারা আছে 16 বছরের পর থেকে, তারাও কিন্তু ওজন কমানোর জন্য আসতে পারেন। তবে অ্যাডোলেসেন্ট যারা আছে তাদের প্যারেন্টসদেরকে কিন্তু অ্যালার্ট হয়ে যাবে যে আপনি যদি এই মুহূর্তে আপনি নিজে না পারেন আপনার সন্তানের ওজন কমানোর জন্য, সেই ক্ষেত্রে কিন্তু আপনার একজন প্রফেশনালের হেল্প কিন্তু প্রয়োজন হতে পারে। তবে আমি এখানে একটা কথা বলবো, যেমন এই যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যে প্যারেন্টস, ট্রুলি কিন্তু প্যারেন্টস এটা বোঝে না। হ্যাঁ, কারণ এখানে অনেকগুলো বিষয় রিলেটেড। ওই বাচ্চাটা পড়ছে, সো তার পড়ালেখা ঠিক রাখতে হবে, তাকে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে, আবার তার ওজনটাকে কমাতে হবে। সো একটা কিশোরের হেলথ তার যে ফিউচারের সাথে রিলেটেড, এটা অনেকে জানে না, ভাবে যে বিয়ে শাদী হলে পরে ঠিক হয়ে যাবে। একটা এক্সাম্পল দেয়, যেমন কিশোরীরা এখন কিশোরীদের কথা বলছে, তারা সবচেয়ে বেশি যে প্রবলেমগুলোতে ভুগে সেটা হলো যে হরমোনাল চেঞ্জেস, যেহেতু এখানে পিরিয়ডের একটা বিষয়, অনেক আর্লি এজে পিসিওডি। এক্স্যাক্টলি, এটা এখন এত কমন, কিন্তু 5 জনে 4 জনের হচ্ছে। আমাদের কিছুদিন আগে কিন্তু পিসিওডি অ্যাসোসিয়েশনের সাথে একটা রাউন্ড টেবিল ডিসকাশন ছিল, যেটা চ্যানেল আইতে খুব বড় আকারে গেছে। সেখানে বাংলাদেশের অলমোস্ট টপমোস্ট লেভেলের সমস্ত গাইনোকোলজিস্ট ছিলেন, এন্ডোক্রাইনোলজিস্ট ছিলেন, আমি ছিলাম, সাইকিয়াট্রিস্ট ছিলেন, এবং স্কিন স্পেশালিস্ট। অর্থাৎ ওই একটা অ্যাডোলেসেন্টের ওই মেয়েটার যদি পিসিওডি হয়, তাহলে কাকে দরকার, তাদেরকে নিয়ে কিন্তু এই রাউন্ড টেবিল ডিসকাশন ছিল। সো দ্যাট প্যারেন্টসকে এটা বুঝতে হবে, যেমন প্যারেন্টসরা কিন্তু বাচ্চাদের কোনো হেলথ চেক আপ পাবে। আমি সবসময় বলি কিশোরীদের হেলথ চেক আপ করতে বছর অন্তত একবার তার সিবিসি একটা আলট্রাসাউন্ড করানো, বা তার যদি পিরিয়ডের কমপ্লেন সে করে থাকে, এটাকে সাথে সাথে চেক আউট দেওয়া। নর্মালি 9 থেকে 12 বছরের মধ্যে বাংলাদেশের মেয়েদের কিন্তু পিরিয়ডটা হয়, বাট অনেক সময় আছে 12 বছরের মধ্যে তার পিরিয়ড সাইকেল কিন্তু ঠিক হয় না। এটা ঠিক হতে তো 16 থেকে 17 বছর লেগে যায়। কিন্তু যদি দেখা যায় যে সে বাচ্চাটার ওজন বাড়ছে, বাচ্চাটার ঘাড় কালো হয়ে গেছে, চুল পড়ে যাচ্ছে, স্কিন নষ্ট হচ্ছে, হ্যাঁ,
তখন কিন্তু তার নেগেটিভ অনেকগুলো বিষয়, তখন একটু অ্যালার্ম হয়ে তাকে এন্ডোক্রাইনোলজিস্ট দেখানো উচিত, গাইনোকোলজিস্ট দেখানো উচিত, দেখে তার ওজন ঠিক আছে কিনা সেটা একটা ফ্যাক্টর। সাধারণত ওজন বাড়লে কিন্তু ঘাড় কালো হয়, ইনসুলিন রেজিস্ট্যান্টের একটা সিমটম কিন্তু এটা। সো এটা অনেকে বুঝে না, যার কারণে যখন মায়ের চোখে পড়ে, হ্যাঁ অনেক মা চেষ্টা করে কম খাবার দিয়ে, আপনাকে তো খেতে দিই না মা, যেটা খুব নেগেটিভলি তারা শুরু করে। এখন আমার কথা হলো, আমি 15 বছর পর্যন্ত আমার বাচ্চাকে খাবারের এত ফ্রিডম দিয়েছি, যা চেয়েছে খেয়েছে, বাইরে থেকে আসার সময় খাওয়ালাম, এখন চট করে সব বন্ধ করে দেবো। যে কোনো অভ্যাসটা একদিন পসিবল গ্র্যাজুয়ালি, তখন কিন্তু তার একটা কাউন্সিলিং প্রয়োজন, কেন তুমি করবে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে মা বাবা পারে না। তাকে পজিটিভ টোনে কথা বলা, তখন খুব নেগেটিভ টোনে কথা বলে, এই তোমার ওজন হয়ে গেছে তুমি খেও না। আবার একই বাসায় 3টা বাচ্চা, একজনের হয়তো ওজন বেশি, দুজন ঠিক আছে, তাহলে ওর উপর দিয়ে একটা ঝড় যায়। হ্যাঁ, এটাতে তার সাইকোলজিক্যাল প্রবলেম তৈরি করে। এবং এটাও মা বাবা জানে না যে ডিপ্রেশন থাকলে ওজন বাড়বে, বাচ্চা মনে মনে যদি ডিপ্রেস থাকে ওর ওজন বাড়বে। সো এই যে মা বাবাকে এই বিষয়গুলো জানতে হবে। আমরা যেটাকে ফেস করি, অনেকে এসে বলে প্যারেন্টস কোঅপারেটিভ না। কেন কোঅপারেটিভ? আবার কোনো জায়গায় মা কোঅপারেটিভ, বাবা না, কোনো জায়গায় বাবা আছে মা না, কোনো জায়গায় দুজনেই না, আবার কোনো জায়গায় দুজন, এটাও রাইট। সো যেটার কনসেপ্টটা হলো, আমাদের পূর্বপুরুষটা তো হয়নি, এখন আসলে প্রতিটা বয়স, প্রতিটা সেগমেন্ট আসলে আলাদা। আমি কি 1971 সালের সিচুয়েশনে আছি? না, আমি আছি এখন 2000 সালের পরে সিচুয়েশন আছে। মানে সিচুয়েশন ডিমান্ড করছে। ওই সময় আমি যখন জন্মগ্রহণ করেছি, সো ওই সময় তো আসলে এই প্রবলেমগুলো ছিল না, ওবেসিটি নিয়ে আমাদের বাবা মাকে ভাবতে হয় না। হ্যাঁ, টিনেজারদের যে টুকটাক কিছু প্রবলেম হয় সাইকোলজিক্যাল, এটা সব বয়সে হচ্ছে। মানুষের একটা চেঞ্জেস আসে, কিন্তু হেলথের যে চেঞ্জেসটা আসে, এটা কিন্তু আমরা কিশোর কিশোরীদের এত রোগ তখন পাইনি। আপনি এখন দেখেন এত বেশি রোগ বাচ্চাদের, আপনি ইমাজিনও করেন, ওদের ইমিউনিটি নাই, ওদের প্রচুর মানে এই যে ডাস্ট অ্যালার্জি, ওরা বের হতে পারে না, ইভেন ওরা হোমলি এনভায়রনমেন্ট থেকে একটু বের হলে তারা সিক হয়ে যাচ্ছে। এবং তাদের এই সিকনেসের সাথে তাদের ওবেসিটি, তাদের ম্যালনিউট্রিশন যে রিলেটেড, এটা কিন্তু বোঝে না। তো আমরা কিন্তু বারবার বলি ইমিউনিটি বুস্টের একটা বেস্ট টাইম যে টিনেজ টাইম। ওয়েট ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। এবং আমরা যে ঘুমের কথাটা বলেছি, পারফেক্ট ঘুম ইমিউনিটি বুস্ট করে, খুব ভালো ঘুম। এবং এই পারফেক্ট ঘুম অনেকে বলছে না, এটা রাত 9টা থেকে রাত 2টার সবচেয়ে ইম্পর্টেন্ট। সেটাই। আপা কিন্তু খুব চমৎকার কিছু কথা বলেছেন। যারা প্যারেন্টস আছেন তাদের আপার কথাগুলো যদি তারা শুনে থাকেন বা শুনছেন, আপনাদের কিন্তু আপনি একটু দেখেন যে আপনার ঘরে আসলে অ্যাডোলেসেন্স আছে কিনা, বা আপা যে সিমটমগুলোর কথা বললো সেটা আছে কিনা, বছরে একটা চেক আপ করা। আবার অনেক প্যারেন্টস দেখা যায় চেক আপ করেন কিন্তু ওটা নিয়ে আর কাজ করেন না। হয়তো দেখা গেল আপনি দেখেছেন যে তার ফ্যাটি লিভার গ্রেড 1-এ আছে, বা পিসিওডি আর্লি ইনিশিয়াল স্টেজে ছিল, ওটা নিয়ে কিন্তু ওয়ার্কআউট করতে হবে। এই জিনিসটা যেন আর না বাড়তে পারে, সময় মতো যেন আমি কন্ট্রোল করে নিয়ে আসতে পারি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, প্যারেন্টসকে রোল প্লে করতে হবে। আমি খাচ্ছি, আমি একটা আনহেলদি খাবার, আমি আমার বাচ্চাকে বলছি তোমার ওজন বেশি, তুমি খেতে পারবে না, ইট ডাজন্ট ওয়ার্ক। এটা কখনো কাজ করবে না। আপা বারবার যে পয়েন্টের কথা বলার চেষ্টা করছেন যে প্যারেন্টসদের আসলে মোট কথা, আমার ফ্যামিলি ফুড হ্যাবিট, আমার বাচ্চা যদি ডায়েট করে, আমার সমস্ত ফ্যামিলির ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে। তার যেন মেন্টালি সে আপসেট না হয়ে যায় যে আমি একটা খাবার খাচ্ছি এক রকমের, আমার ফ্যামিলি আরেক রকমের খাচ্ছে, এটা কিন্তু সে সাইকোলজিক্যালি নিতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্যামিলি ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে। তো যাদের আসলে ঘরে অ্যাডোলেসেন্ট আছে বা ওজনটা একটু বেশি, তারা কিন্তু এখন থেকে অ্যালার্ট হয়ে যাবেন। এবং ফিডব্যাক রিসেটের যে ওয়েট লস প্রোগ্রামটা আছে, সেটা কিন্তু সেখানে কিন্তু আপনি একজন অ্যাডোলেসেন্টকেও নিয়ে আসতে পারেন যদি তার বয়স 16 বছরের উপর হয়ে থাকে। আমি কয়েকটা কোশ্চেন দেখতে পাচ্ছি, অনেকেই কোশ্চেন করছেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকেই কমেন্টে করছেন, ফারজানা সাইদ আমার ওয়েট 61। আবার অনেকে লিখেছেন জান্নাত জামান আমার ওয়েট 95 কেজি, ওজন কিভাবে কমাবো? আপা কিন্তু এতক্ষণ অলরেডি বলে ফেলেছে আসলে ওজন কিভাবে কমাবো। যারা কমেন্ট করছেন আমার ওজন এত, কাইন্ডলি আপনারা নিজেদের বয়সটা, উচ্চতাটা এটা না বললে কিন্তু আপা বা আমরা কিন্তু বুঝতে পারবো না যে কতটা ওজন আপনার বেশি। তবে যারা 95 আছেন, 70 আছেন, আবার যদি 95 কেজি মাথায় রাখেন, যদি মিনিমাম 35 কেজি ওজন বেশি আছে, যদি বেশি 5 ফিট 3 হাইটও হয়, তাহলে 35 কিলো ওজন তার বেশি আছে। বেসিক্যালি 35 কিলো ওজন বাড়তে অ্যাটলিস্ট 10 বছর সময় লেগেছে তার। সো যখন আপনি কমাতে যাবেন, তখন আপনাকে চিন্তা করতে হবে 35 কিলো ওজন যদি পার মান্থে আপনি 3 কিলো করে টার্গেট করেন, তাও 1 বছর, তাহলে গ্র্যাজুয়ালি কমবে। যেমন আপনার কোনো কিছুতে অ্যাডিক্টেড, সো এই অ্যাডিকশনটা কিন্তু একদিনে ছাড়ানো যায় না। আমরা রিহ্যাব করি কেন? রিহ্যাবে দেওয়া হচ্ছে, বাসাটাকে আর কন্ট্রোল করা যাচ্ছে না, তো যিনি অ্যাডিক্টেড তাকে রিহ্যাবে দেওয়া হচ্ছে। রিহ্যাবে কি তাকে একদিনই তার মানে মদ খাওয়া বন্ধ করে দেয়? না,
স্লো করতে হয়। সো ওজনের ক্ষেত্রেটা আপনার একদিনে বাড়েনি, দীর্ঘদিনে বেড়েছে। এবং আমি সবসময় বলবো একটা দীর্ঘমেয়াদী ওজন যখন বেড়ে 35 কিলো 40 কিলো যখন ওভারওয়েট হবে, অবভিয়াসলি আপনি একজন এক্সপার্টের কাছে যাবেন। গ্র্যাজুয়ালি সেটা এবং সেটা ফলো আপ থাকতে হবে যেন আপনার বডির অন্য কোনো জায়গায় ক্ষতি না হয়। আপনি যত ফলো আপে থাকবেন, আপনার ফিজিশিয়ান ডায়েটিশিয়ান কিন্তু আপনাকে দেখে দেখে কোন জায়গায় প্রবলেম সেই অনুযায়ী কিন্তু ফুড অ্যাডজাস্ট করতে পারবে। এবং ওনার কমপ্লেনগুলো নিতে হবে যে আমার এই মাথায় একটু মাথা ঘুরিয়েছে, বা আমার প্রচন্ড ভমিটিং, আমার প্রচন্ড গ্যাস হচ্ছে, আমার বাউলটা ক্লিয়ার হচ্ছে না, এগুলো কিন্তু সাইড এফেক্ট হিসেবে থাকে। সো যে কোনো একটা ডায়েট প্ল্যান দিলেই যে সাথে সাথে সেটা আপনার বডিতে ফিট হয়ে যাবে বিষয়টা তা না। কারণ এখন উনি কত বছর আমি জানি না, আমি ধরেন 45 বছর বয়সে একজন গেলাম, আমার এখন ওজন বেশি, আমার 45 ডেজের আগের ফুড হ্যাবিটই তো উনি জানে না। তাহলে আমার শরীরে কি মানে নাই, কোন জিনিসটার অভাব আছে এটা তো জানতে হবে। কারণ আমি প্রচুর ওবেসিটি পেশেন্টদের রক্তশূন্যতা আছে, থাইরয়েডের প্রবলেম আছে, ফ্যাটি লিভার আছে, অনেকে তো কিডনি ডিজিজ নিয়ে আসছে। তো এগুলো কিন্তু থেরাপিউটিক হবে। যার ভিটামিন ডি কম, এগুলো ম্যানেজ করে কিন্তু ওয়েটটা কমাতে নিজে নিজে যেটা করা যাবে না। হ্যাঁ, ইভেন সামটাইমস সে নিজে নিজে স্টার্ট করলো। এবং প্রত্যেকের একটা ধারণা, ভাত বন্ধ করলে পৃথিবী সবকিছু হয়ে যাবে। এবং ভাতটাই নট অনলি কার্বোহাইড্রেট, এটা অনেকে জানে। সো আমার কথা হলো যে আমার দেশটা হলো ভাতে মাছে বাঙালি। এটা তো আমার মানে এনভায়রনমেন্ট, আমার কালচারই হলো এটা, আমার তো বর্ণ এন্ড বটআপই হলো এটা। আমার যদি ভাত খেয়ে ওজন বাড়ে, আমার ভাত খেয়ে ওজন কমাতে হবে, এটা হলো আমার থিওরি। এবং আমি সবসময় বলি যে খাবারগুলো দিয়ে ওজন বাড়ে সেই খাবারগুলো দিয়ে ওজন কমাতে পারবে। এখন অনেকে একটু প্রশ্ন করে, আপা ওটস খেলে কি ওজন কমে যাবে? আচ্ছা, সো কোনো নির্দিষ্ট ফুড নাই যেটা আপনার ওজন কমিয়ে দেবে, কোনো নির্দিষ্ট ফুড নাই যেটা আপনার ওজনকে বাড়িয়ে দেবে। এটা একটা কম্বাইন্ড বিষয় এবং এটা একটা ব্যালেন্সড ওয়েতে আপনাকে করতে হবে। আপনি রাইস আপনার প্রয়োজন হলো 150 গ্রাম, আপনি খেয়ে ফেলেছেন 250 গ্রাম, বাড়তি 100 গ্রাম শরীরের ফ্যাটে পরিণত হবে। আপনি যখন বাড়তি খাবারটা খাবেন, এবার আপনি ক্যালোরি বার্ন করেন, বাড়তি 100 গ্রাম ক্যালোরি শরীর থেকে ছড়ান। এবং 100 গ্রাম রাইসে কতটুকু ক্যালোরি এটাও তো সবাই জানে না, যার কারণে কিন্তু আমরা এক্সপার্টের কাছে যেতে বলি। এখন আমি যদি বলি যে আমি খুব ভালো বাড়ি বানাতে পারি, আপনি কি বানাবেন? আপনি তো ইঞ্জিনিয়ার কাছে যাবেন। সো এটা কিন্তু দেখেন মানুষ বুঝছে, আমি যতই বলি আমি বাড়ি বানাতে পারি, আমার হাতে কিন্তু কেউ বানাবে না। ইভেন আমি খুব ভালো সেলাই করতে পারলেও আমি কিন্তু প্রফেশনাল দর্জির কাছে জামা কাপড়ের জন্য, তাই না? সো প্রত্যেকটা মানুষকে আমি এটাই বোঝাতে চাই, যার যার প্রফেশনকে আপনাকে মানতে হবে। আমি এই কথাটা আজকে এই কারণে বললাম, যেমন ধরেন আজকেরই একটা পেশেন্টের ফিডব্যাক, বাচ্চার মা হলো বাচ্চাকে নিয়ে আসতে চায় ডায়েটিশিয়ানের কাছে, বাবার হলো নিজে নিজেই থাকবে, একটু কম খেলেই হবে, একটু হেঁটে ফেললেই হবে। হ্যাঁ, কোনো কোনো জায়গায় ধরুন আমি একজনের ছেলে বউ, কোনো কোনো জায়গায় মানে দেখা গেছে যে হাজবেন্ডও বলে ফেলে আরে কম খেলেই হয়ে যাবে। এটা একজন যখন ওজন আধিক্য বা আন্ডারওয়েট দুটোতেই যখন কেউ ভুগে, সে কিন্তু ডিপ্রেস থাকে, সে কোনো কোনো ওয়ে থাকে। সো এই মানুষগুলোকে এনকারেজ করতে হবে, পজিটিভ টোনে কথা বলতে হবে, ওর মনটা আসলে কি চায়। এবং আমি দেখেছি স্ট্রেস রিমুভ করার ওয়ান অফ দ্য ওয়ে হলো পজিটিভ টোনে কথা বলা, এবং সেটা পরিবারের মানুষ অবভিয়াসলি বলতে হবে। ওয়াইফ ওজন বেশি হলে হাজবেন্ডকে হেল্প করতেই হবে, হাজবেন্ডের ওজন বেশি হলে ওয়াইফই তাকে করতে হবে। ফ্যামিলি সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট, এত ইম্পর্টেন্ট। এটা ছাড়া আমাদের কাছে আসলো অনেক সময় আমরা কিছু করতে পারি না, কারণ তার ফ্যামিলি সাপোর্ট। অনেকে বলে আপা কেউ জানে না আমি এখানে আসছি, চুরি করে আসছি। এটা অনেক মনে যেন ডায়েটিশিয়ানের কাছে যাওয়া একটা ক্রাইম। হ্যাঁ, তাহলে কি আমরা অনেক সময় আমরা কিছু একটা সাজেস্ট করলাম বা আমাদের এটা দেওয়া হবে না বা এটা ম্যানেজ করতে পারবো না ফিনান্সিয়ালি। এক্স্যাক্টলি ক্রাইম। আচ্ছা, ডায়েট কেন একটা এক্সপেন্সিভ, এই যে একটা কথা। আমি যখন আল্লাহ মাফ করুক, কেউ যখন ক্যান্সারে ভুগে, সে কি চিন্তা করে যে আমার ক্যান্সারের রোগটাকে কিভাবে, ওটা তো এক্সপেন্সিভ ট্রিটমেন্ট। কোন ট্রিটমেন্টটা এক্সপেন্সিভ না? ওজন থেকে সে ডায়াবেটিক্সে চলে গেল, তার ওষুধের খরচ প্রতি মাসে খরচ হচ্ছে। অথচ দেখেন শুধুমাত্র ওয়েট লস করলে বা ওয়েটটাকে পারফেক্ট জায়গায় রাখলে তার মেডিসিনের খরচ কিন্তু কমে যায়। কোনো যদি নন কমিউনিকেবল ডিজিজ পারিবারিকভাবেও তার থাকে, তাহলে সেটা কন্ট্রোল। আমি আমার নিজের পরিবারের একটা এক্সাম্পল, আমার বড় বোন, উনি এখন 52 ইয়ার্স ওল্ড। সো আপনি এখন দেখলে ওনাকে আমার চেয়ে কম বয়সে থাকবে। কারণ হলো আমার মায়ের দীর্ঘদিনের ডায়াবেটিক্স, 35-40 বছর বয়স, এখন উনি 70 ইয়ার্স প্লাস। বাট ধরেন লাইফে আজকে এখানে বা যা কিছু শিখেছি, নিজেকে গোছানো, পরিপাটি চলা, এটা আমার মা বাবা দুজন থেকে, ওনারা দুজনই পরিপাটি চলে। বড় বোনের কথাটার জন্য বললাম, ওনার 45-6 দিকে ওনার প্রি ডায়াবেটিক হলো। আমাকে প্রথম জানালো, ফিজিশিয়ানও দেখানো হয়েছে যে উনি প্রতিদিন হাঁটে, খাবার মাপা, ওনার কোনো ওজন বাড়ে না, যতটুকু বাড়তে ছিল শেষ, অর্থাৎ 60 ক্রস করে নাই এরকম ওজন। এখন তো আপা উনি এখন 52-53-55 মধ্যে, এবং ডায়াবেটিক্সের জন্য আজ থেকে যে 6-7 বছর আগে একটা মেডফো, এটাই, এবং সামটাইমস সে খায় না। এত সুন্দর কন্ট্রোল। এটা কারণ হলো যে মানে সেটা আপনি বুঝে গেছে হাঁটলে এটা কন্ট্রোল হচ্ছে, এটা এবং সে
যেমন সে কিন্তু খাবারের মধ্যে অনলি রাইসটাই পছন্দ করে। সর্বোচ্চ যদি 3 টাইমও সে খায় রাইসটা, কিন্তু অন্য অনেক খাবার ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো সে খায় না, কিন্তু উনি কিন্তু রাইস তাহলে কিন্তু ব্যালেন্স হয়ে যাচ্ছে। উনি কিন্তু রাইস খেয়ে ঠিক আছে। Right. উনি যদি ব্রেকফাস্টও রাইস করেন, উনি যদি লাঞ্চও রাইস করেন, আমি দেখলাম যে উনি একদম হেলদি, তার যে ডায়াবেটিকের এটা ওনার তেমন মেডিসিন লাগছে না। এটা কারণ হলো ওয়েট ম্যানেজমেন্ট এবং তিনি অ্যাক্টিভ, যার কারণে ওনাকে ইনসুলিনও যেতে হয় না। এটা এটা তো আমার জেনেটিক্যাল ফ্যাক্টর, যার কারণে আমার বড় বোন পেয়েছে। আমিও কিন্তু করোনার আগে লং টাইম এই যে আপনি হিস্ট্রিটা শেয়ার করলেন, অনেকে কিন্তু আবার আমরা যখন কেস হিস্ট্রি এরকম শেয়ার করি বলে, অনেকে কিন্তু আবার ভাবে যে তাহলে উনি তো নিচ্ছে না, দেখে মনে করে উনি নিচ্ছে না, আমি তো তাহলে ওষুধ ছাড়া থাকতে পারি, আমি ইনসুলিন না দিয়ে ট্রাই করি। কিন্তু উনি বুঝতে পারে না যে ওনার ব্যালেন্সটা করতে হবে, ব্যালেন্স করতে হবে। খাবারটা খুব ইম্পর্টেন্ট, এই যে খাবার, ঘুম। আমি যেমন আমার বড় বোনকে বললাম যে তোমার হাঁটাটা তো বাচ্চাকে স্কুলে আনানো ওটা ফুল সে হেঁটে করে ফেলে, এবং সে প্রচুর হাউস হোল্ড কাজ করে। আমি মনে করি যে আমি আমার চেয়ে অনেক অ্যাক্টিভ আমার বড়, মানে রান্না বান্না সব কিছু যে এত অ্যাক্টিভ বলার বাইরে। কাউকে ডক্টরের কাছে নিতে ব্যাপার নিয়ে যে আপনি 52 কোনোদিনও বুঝবেন না। সো এই যে তার ডায়াবেটিক, দীর্ঘদিনের ডায়াবেটিক থেকে মানুষের হাইপার টেনশন হয়, ডায়াবেটিক থেকে সেক্ষেত্রে কিডনি ডিজিজে ভোগে, চোখে আক্রান্ত হয়। তো প্রায় তো 10 বছরের কাছাকাছি এখনো উনি এত সিম্পল ট্রিটমেন্টে আছে, এবং এটা কিন্তু তার ওয়েট ম্যানেজ করার কারণেই কিন্তু তাকে অনেক বেশি মেডিসিনে যেতে হয়নি। প্লাস উনি বললো যে আমি কিন্তু মাঝে মানে অনেক সময় টানা অনেকদিন আমি ওই কমেট খাই না, মানে উনি খাচ্ছেও না কিন্তু কন্ট্রোলে থাকছে। সো আমিও মানে একটা টাইমে আরো 5 বছর আগে আমার একবার প্রি ডায়াবেটিক সিমটম হয়েছিল। আমি কিন্তু ফাইন্ড আউট করেছি এটা কেন। এটা কারণ হলো আমি দুবেলা চেম্বার করতাম জাপান বাংলাদেশে, সকাল থেকে একবার দুপুর পর্যন্ত, আবার বিকেলে এসে রাতে প্রায় 10টা-11টা। হ্যাঁ, আমার শুধুমাত্র এই বসে থাকার জন্য আমার কিন্তু ওজন বাচ্চা হওয়ার পরে যে আর কমিয়েছে আলহামদুলিল্লাহ, আমি একই ওজনে আছি। ভেরি রেয়ার আমার ফ্ল্যাকচুয়েট করে 1-2 কেজি, এবং মাঝে মাঝে আমি 54 থেকে আমি নিজে ইচ্ছা করে অংশ 57-58 এনেছি। বেশি দিনের বা অনেক লাগে জন্য। সো দ্যাট আমার অ্যাক্টিভিটি তো আমার আছে, কাজের অ্যাক্টিভিটি। কিন্তু 19 সালে আমি কিন্তু ফাইন্ড আউট করেছি আমার প্রি ডায়াবেটিকটা ছিল এটা। তারপর আমি চেম্বার একবেলা করে ফেলেছি, এবং করোনার সময় তো বাসার ভিতরে হাঁটা চাল, আমি করোনাতেও চেম্বার করেছি। এই যে আমি হাঁটা স্টার্ট করলাম শেষ, আমি প্রত্যেক বছর 3 বার চেক আপ করি, হেলথ চেক আপ করি। তার মধ্যে HbA1c আর বেস তো আমি এটা করি রেগুলার, এটা আমার প্রতি 3 মাস পর পর থাকে। সো আমার HbA1c 5.7 এর যায়। আমি কেন করি, আমার মায়ের যেহেতু আছে, আমার সন্তানরা অ্যালার্মিং আমরা জানি, আমার বড় বোন এত অ্যাক্টিভ, তারপরে হয়েছে কেন মায়েরটা তাও 46-47 বছর বয়স হয়েছে। আমার কাছে এটা মানে আশ্চর্য লাগে, কারণ মেনোপজটা আমি মেয়েদের এমনিতেই হতে পারে। সো সেই টাইমে হয়েছে, এবং এটাও সে সুপার কন্ট্রোল করে রেখেছে। এই জন্য আমার মনে হয় যে ওয়েট কন্ট্রোল করলে যে কোনো রোগ হলে ফিজিশিয়ান যখন একটা মিনিমাম মেডিসিন দেয় সুপারলি কাজ করে, মানে কম্বাইন। তুমি ট্রিটমেন্টের নিচ্ছ, ট্রিটমেন্টের পরিমাণটা আমরা মিনিমাইজ করে পাচ্ছি। আমি একটা কোশ্চেন নিয়ে নিচ্ছি। খালেকুজ্জামান স্বামী, উনি প্রশ্ন করেছে আমার বাচ্চা আর ওজন কম, খেতে চায় না, তার বয়স 9 বছর। ওজনটা আসলে উনি উল্লেখ করে নাই। 9 বছরের বাচ্চার মিনিমাম 30-এর কাছে ওজন হবে। সো যদি খেতে চায় না, আমি প্রথমে বলবো যে বাচ্চাকে কৃমিনাশক রেগুলার দেওয়া হয় কিনা এটা একটু চেক করতে হবে। বাচ্চার হিমোগ্লোবিনটা একটু চেক করতে হবে। সাধারণত বাচ্চাদের রক্তশূন্যতা তৈরি হয়, এবং এটা খুব কমন প্রবলেম থাকে। তাদের এত আয়রনযুক্ত খাবার খাওয়ানো হয় না, সো দ্যাট এটা কমে যায়। সো যখন হলো আয়রন কমে যাবে, হিমোগ্লোবিন কমে যাবে, একটা অরুচি তার তৈরি হবে। সো অরুচি হলে তখন আসলে তার খেতে ইচ্ছে করবে না। আরেকটা হলো এখনকার বাচ্চারা প্রচুর চিপস, চকলেট, বাইরের যে জুসগুলো আছে, সফট ড্রিঙ্কস খায়, এগুলো খেলেও কিন্তু ক্ষুধামন্দা তৈরি হয়, ওই খাবারের অ্যাডিকশন হয়। তখন তার ঘরে তৈরি করা মাছ, মাংস, ডিম এই খাবারগুলোর প্রতি তার কোনো ফ্যাসিনেশন তৈরি হয় না। আরেকটা হলো বাচ্চাদের খাবারের বিষয়ে আসলে প্যারেন্টসকে খুব হেল্প করতে হবে। সেম টাইপের খাবার বাচ্চার বাবা মাকে খেতে হবে তার সামনে, এবং 9 বছরের একটা বাচ্চাকে বাবা মার সাথে নিয়ে বসে খাওয়াতে হবে। বাবা মার গুড ফুড হ্যাবিট হলে বাচ্চার অবভিয়াসলি হবে, এবং এটা আমি আমার নিজের কথাই বলবো। আমি আমার বাচ্চাকে আলহামদুলিল্লাহ এই সিস্টেমে করেছি যে আমি না নিয়ে ওকে যদি বলি এটা হবে, এটা আমার একদম দেখা হয়ে গেছে। সো আমি যেমন এভরিডে ডিম খাওয়া, মিল্ক খাওয়া, এটা প্র্যাকটিস আমি শিখেছি, আমার মা এটা শিখেছে, এই জন্য আমাকে বলতে পারবে না। সো এটা খুব ইম্পর্টেন্ট। তাই বাচ্চাকে একটু খেলাধুলাও করতে দিবেন, বাচ্চাদেরকে ডিভাইস থেকে একটু দূরে রাখবেন। যেসব বাচ্চা ডিভাইসও বেশি দেখে তাদের কিন্তু একটা অরুচি তৈরি হয়ে যায় খাবার। ধন্যবাদ আপা। আরেকজন কোশ্চেন করেছেন খোকন, উনি লিখেছেন ওনার 1 বছরের বাচ্চা কিন্তু চুল পড়ে যাচ্ছে। আচ্ছা, 1 বছরের বাচ্চার যদি চুল পড়ে যায়, পসিবিলিটি তার রক্তশূন্যতা, ভিটামিন ডি দুটো জায়গায় কম থাকতে পারে। আর বাচ্চার মায়ের বা বাবার কারো থাইরয়েড আছে কিনা একটু চেক করুন প্লিজ। এটা এরপর তো ওভারঅল 1 বছরের একটা বাচ্চার খাবারটা ব্যালেন্সড হতে হবে। খাবার ব্যালেন্স কিনা সেটা খেয়াল করে দেখেন। অনেক সময় বাচ্চাকে শুধু কার্বোহাইড্রেট দেওয়া হয়, এবং সুজি, সাবুদানা,
এই টাইপের খাবার কন্টিনিউ দেয়, প্রোটিনটা ঠিক মতো পড়ছে না সেটা দেখেন। প্রতিদিন তার খাবারে একটা ডিম বা ডিমের কুসুম আছে কিনা, এক টুকরা মাছ আছে কিনা, ডাল খাওয়াচ্ছেন কিনা, বাদামের গুঁড়া যদি তার অ্যালার্জি না থাকে তার একটা ডেজার্টের সাথে মিক্স করে কিন্তু আপনি চাইলে দিতে পারেন। সো হেলদি প্রোটিন এবং রিচ আয়রন যদি না থাকে তখন কিন্তু চুল পড়ে যাবে বাচ্চা। তো এই জিনিসগুলো আসলে ব্যালেন্স ফুড যেটা, এটা সবগুলো পুষ্টি উপাদান সে পাচ্ছে কিনা এনশিওর করতে পারছেন কিনা সেটা এনশিওর করতে হবে। মারিয়া আক্তার কোশ্চেন করেছেন, ম্যাম আমার টুইন বেবি, বাচ্চার বয়স 16 মাস, ওজন 9.5 কেজি, জন্ম থেকে ওজন কম ওজন নিয়ে জন্মগ্রহণ করেছিল, শুরু থেকে ফর্মুলা খেয়েছে। এখন যত সম্ভব পুষ্টিকর খাবারই দেওয়ার চেষ্টা করি না কেন বয়সের তুলনায় গ্রোথ ডেভেলপমেন্ট দেরি হচ্ছে। আমার মনে হচ্ছে বাচ্চার ওজন ঠিক আছে, 16 মাস তো 9.5 কেজি ওজন আছে। যদি আপনার বাচ্চা 2.5 কেজির নিচে জন্মগ্রহণ হয়ে থাকে, অর্থাৎ আপনি বলছেন কম ওজন নিয়ে, তার মানে আমি ধরে নিলাম 2.5 এর নিচে তার হয়তো ওজন হয়েছে, সেই অনুযায়ী আপনার বাচ্চা কিন্তু ভালো আছে। আর 16 মাসে আপনার বাচ্চা 9.5 থেকে 10.5 কেজি ওজনই আসলে থাকার কথা। বাচ্চা যদি অ্যাক্টিভ থাকে, বাচ্চা যদি হাঁটে, ওর যদি দাঁত উঠে থাকে, টুকটুক করে কথা বলে, তাহলে কিন্তু অ্যাক্টিভিটিসগুলোকে একটু খেয়াল করবেন। যেটা মা বাবারা খেয়াল করে শুধুমাত্র বাচ্চার ওজনটা, আসলে এইটাই যে বাচ্চার গ্রোথ তা কিন্তু না। বা একজন বললো যে তোমার বাচ্চাকে দেখতে একটু শুকনো মনে হচ্ছে, আপসেট হয়ে যায়। হ্যাঁ, আপনি আপনার বাচ্চার অ্যাক্টিভিটিস, তার দুরন্তপনা কেমন, তার ঘুমের টাইমটা ঠিক আছে কিনা, খাবার মিনিমাম নেই। এখন বাচ্চাদের এখন অরুচি হওয়ার একটা কারণ কি জানেন, সারাক্ষণই খাবারের জন্য প্যানিক করেন। বাচ্চাকে যদি 2 থেকে 2.5 ঘন্টা পর করে একটা বাটি নিয়ে সামনে নিয়ে আসেন, তখনই সেই বাচ্চার একটা সাইকোলজিক্যাল প্রবলেম হয় যে একই মানুষ কিছুক্ষণ পর পর খাবার নিয়ে আসছে, তখন খাবারটাকে তার আসলে ভালো লাগবে না। এবং আমরা অনেকে বুঝতেই চাই না বাচ্চাদের ডিপ্রেশন হয়, বাচ্চার যে একটা সাইকোলজি আছে এটা কিন্তু আমরা বুঝতে চাই না। সে কিন্তু একজন স্বতন্ত্র মানুষ, তার একটা পছন্দ কিন্তু থাকবে। অনেক সময় আছে আপনার সকালের খাবারটা হয়তো 5 ঘন্টা তো তার ডাইজেস্ট হয়নি, কিন্তু আপনি আবার 2 ঘন্টা করে খাবার নিয়েছেন। এই যে একটা ফোর্সিং করা, এটা বাচ্চাদেরকে অনেক লো করে ফেলে। সেই বাচ্চার কনফিডেন্স লেভেলও কমে যায় এবং বাচ্চা ক্র্যাঙ্কি হয়ে যায়। খাবারকে তখন সে ভালোবাসবে না। খাবার তার নিজের জন্য, এটা তাকে আগে বুঝতে দেন। আপনি ওয়েট করুন, আপনার বাচ্চা খাবারের কাছে আসুক, খাবারটাকে একটা জায়গায় রাখেন, বাচ্চার সাথে খেলাধুলা করুন, অটোমেটিক্যালি কিন্তু বাচ্চা খাবে। বাচ্চা 3 চামচ নেওয়ার পর রিফিউজ করেছে, আপনি এটাকে অ্যাপ্রিসিয়েট করুন, এটা নিয়ে আপনি ওয়ারিড হওয়ার কিছু নাই। মানে সবসময় যেটা বুঝে যে বাটিতে যতটুকু নেয় এটা শেষ বলে যে বাচ্চা খায় না। একটা বাচ্চার স্টমাক কিন্তু খুব ছোট, এটা বুঝেই না, আপা কিন্তু খুব চমৎকার করে আপনাকে আপনার উত্তরটা দিয়ে দিয়েছে। আপনার বাচ্চার বয়স অনুযায়ী তার ফিজিক্যালি অ্যাক্টিভ কিনা, তার ব্রেইন ডেভেলপমেন্ট যেটা এখন কিন্তু আপা যে বয়স, সেই বয়সের অনুযায়ী কিন্তু প্লে খেলনা পাওয়া যায়, সে এটা পাচ্ছে কিনা, মেলাতে পারছে কিনা, পাজলটা ধরতে পারছে কিনা, এই জিনিসগুলো খেয়াল কমান্ড বুঝতে পারছে কিনা, অর্থাৎ ফিজিক্যালি মেন্টালি সে অ্যাক্টিভ কিনা। তো ওজন যেহেতু আপা বললো ঠিক আছে, সে অতটা প্যানিক হওয়ার কিন্তু কিছু নেই। আপা আমরা আমাদের আগের টপিকে চলে যাচ্ছি। আমরা বাড়তি ওজন নিয়ে কথা বলছিলাম। ওজন যখন বেড়ে যায় আপা, তখন আসলে কোন কোন সমস্যাগুলোর ক্ষেত্রে আমাদের কার্বোহাইড্রেটটা বাদ না দিয়ে মিনিমাইজ করে নিয়ে আসার প্রয়োজন হয়? কার্বোহাইড্রেটটা মিনিমাইজ করতে বলে যে অ্যাক্টিভ কম, যেমন কেউ সিটিং জব করছে, তার ক্ষেত্রে কার্বোহাইড্রেট মিনিমাইজ করতে হবে। আমি মিনিমাইজের ক্ষেত্রে সবচেয়ে বেশি বলে থাকি যে রাতে না নিলে কোনো অসুবিধা নেই। যিনি একদমই হাঁটতে চাইবেন না, কোনো ওয়ার্কআউট ছাড়া ওজন কমাতে চান অনলি ডায়েট প্ল্যানে, তার কার্বোহাইড্রেট আরো লো করতে হবে। তিনি একবেলা নেবে অনলি, সেটাকে আমি ব্রেকফাস্টে প্রেফার করি। ফিজিক্যালি যদি অ্যাক্টিভ কম, ফিজিক্যালি অ্যাক্টিভ শেষ অল টাইম। এখন আমাদের চারিপাশে সবই কার্বোহাইড্রেট, খাবার মজা হইতে কার্বোহাইড্রেট, তাই না? সো দ্যাট এটাকে কেউ কিন্তু কন্ট্রোল করতে পারে না। আলটিমেটলি এটাই খাচ্ছে। ওই যে বললাম, অফিসে বসে একটা বিস্কিট দিয়ে চা খাওয়া, সিঙ্গারা সমোচা খাওয়া, কেক খাওয়া, মুড়ি খাওয়া, ক্ষুধা লাগলে মুড়ি, যেমন মুড়ি আর ভাত এইটা যে সেম জিনিস, এটা যে মুড়ি ভাত রুটি চিড়া একই খাবার। কেউ ভাবছে আপা আমি তো শুধুমাত্র মুড়ি খাই, আমার কেন সুগার বাড়ছে বা আমার কেন ওজন বাড়ছে? সো মুড়ি ভাত রুটি চিড়া যাই খাবে না কেন, একটার অল্টার একটা খেলে কোনটা কত গ্রাম খেতে পারবে এটা জানতে খেতে মানা নেই। কিন্তু মুড়ি শুকনা ওয়েটলেস দেখে যে মুড়ি আমি ইচ্ছা হতো, মুড়িও চাল থেকে হচ্ছে, ভাতও চাল থেকে, অনেকে মিক্স থেকেও অনেক পরিমাণের মুড়ি খেয়ে। এক্স্যাক্টলি, ইভেন এখন ফিউশন ফুড তৈরি করে, সো অনেক ভ্যারাইটি মানুষ তৈরি করতে পারে। তো এই জন্য কাজের ধরন অনুযায়ী কার্বোহাইড্রেট তাকে নিতে হবে। হ্যাঁ, যদি দেখা গেছে যে তার কাজ কম, আমি বলি খাওয়া কম বলতে আমি আসলে কার্বোহাইড্রেট কি বুঝাই, যে এটাকে আপনি কমিয়ে দেবেন। এখন কার্বোহাইড্রেটের আরেকটা সোর্স কিন্তু থাকে, সেটা কি, যেমন অনেকে প্রচুর ফ্রুটস খায়, সে কিন্তু এটা বুঝেও না ফ্রুটসে যে ফ্রুক্টোজ কার্বোহাইড্রেট, এটা যে ভেঙে আবার সুক্রোজ গ্যালাক্টোজ হচ্ছে, এটাকে চিনি। এক্স্যাক্টলি। ইভেন এই যে এই চিনিটা কেউ মনে করছে আমি 3টা আম খেয়ে ফেললাম, আমি তো ভাত খাইনি।
বাট সে এটাও বুঝে না 3টা আমে সে ভাতের চেয়ে সর্বনাশ করে ফেলেছে। সর্বনাশ করে তার ফেলেছে। বডিতে হয়তো 80 গ্রামের উপরে গ্লুকোজ দরকারও নাই, হ্যাঁ। বা একটা আমের যতটুকু এতটুকুই তার স্টমাকে অ্যাবজর্ব করে, বাকিটা কিন্তু করবে না, বাকিটা কিন্তু তার রক্তেই চলে যাচ্ছে। সেটাই যে ট্রাইগ্লিসারাইড হয়ে যাচ্ছে এটা কিন্তু সে বুঝে না। হ্যাঁ। ইভেন আমি দেখেছি যে গ্রীষ্মকালে যখন পাকা আম, কাঁঠাল, লিচু, প্রচুর ফ্যাটি লিভারের পেশেন্ট, প্রচুর ফ্যাটি লিভারের পেশেন্ট, এখন তারা কি খাবে না? খাবে। ডায়াবেটিক রোগী খাবে না? খাবে। ওজনের রোগীও খাবে। সো এই জন্যই বলেছি যে যখন সে একজন মানে ডায়েটিশিয়ানের কাছে যাবে, উনি ফিক্স করে দেবে তুমি এত গ্রাম খাবে। যেমন আমি ওজন পারফেক্ট, তাকে যদি আমি বলি 100 গ্রাম খাও, যার ওজন বেশি তাকে হয়তো 50 গ্রাম বলবো, পার্থক্য এটাই থাকবে। কিন্তু সে খেতে পারবে। আমি কিন্তু সাধারণত আমার কোনো রোগীকে ফুডের রেস্ট্রিকশন খুব একটা দেই না, মানে শুধু যদি তার ওজন বেশি থাকে ওয়েটটা দেখিয়ে দিচ্ছি। ওয়েটটা, হ্যাঁ, আমি বলি যে খাবার দিয়ে তোমার ওজন বেশি সেটা দিয়ে কমাতে পারবে। ইভেন তো আমি কিন্তু রোগীর পছন্দের খাবারটাকে নেই, কি কি খাবার পছন্দ 7 ডেজে 15 ডেজ আমি অ্যাড করি। আমার মেনু প্ল্যানিংয়ে চটপটিও থাকে, ও চটপটি পছন্দ করে, এবং আমি তাকে হেলদি ওইটা বলে দিই, দেখো তোমার এই খাবারটা কিন্তু হেলদি। ঠিক আছে, কেন হেলদি? চটপটিতে ডাল, চটপটিতে আলু, চটপটিতে শসা, টমেটো সবকিছু দিচ্ছে, চটপটিতে ডিম দিচ্ছে, তাহলে চটপটিতে সবকিছু আছে। আমার একবেলা মিল হতে পারে। একবেলা। এবার আমি নিজে ব্যক্তিগতভাবে আমি নিজে সামটাইমস আমার ডিনারটা যখন আমি ডিনার কিন্তু 7টা থেকে 8টার মধ্যে করি, আমার এই সময় আমি চটপটিটা খাই। আচ্ছা, এটা আমি প্রায় খাই। ঠিক আছে, সো আমি কিন্তু এই যে আমার ফুল মিল হয়ে যারা গেল। চটপটি লাভার অনেক খুশি হয়েছে। হ্যাঁ, এটা করি। আচ্ছা, এখন কেউ কাচ্চি পছন্দ করে, সে কি জীবনেও খাবে না? সোশ্যাল গ্যাদারিং এ যাবে না? ডায়েটটা সবাই ভয় পায় কেন? আমি যেটা বুঝি, আত্মীয় স্বজনের বাসা যাওয়া বন্ধ, অফিসের ট্রিট গুলো বন্ধ, এটা মনে করে। কিন্তু আমি কিন্তু কাউকে কিছু বন্ধ করি না। আমি যেটা করি, আমি আমার পেশেন্টদের সাথে একটা যোগাযোগ মেনটেন করি বাই পার্সন, যে তোমার দাওয়াত থাকলে আমাকে জানাবো, আজকে দাওয়াতটা কিসের, কোন বেলা খাবো, পরের বেলাটা আমি সেট করে দিচ্ছি। তুমি পরের বেলা ক্যালোরি মিনিমাইজ করতে হবে, তুমি এই বেলা ক্যালোরি বেশি নিয়েছো, পরের বেলা মিনিমাইজ করো। আবার 7 দিন টানা ডায়েট প্ল্যান করলো, 7 দিন পরে তার একটা ক্র্যাভিং হতে পারে, আমি বলি ক্র্যাভিং হলে ফুল খেয়ে ফেলো, যতটুকু মন চায় একবেলা খাও, খাওয়ার পরের বেলা থেকে আবার ঠিক হয়। ঠিক। আমি ক্র্যাভিং ফুডগুলো ব্রেকফাস্টে আর বিফোর মানে সন্ধ্যার আগে কমপ্লিট করতে পারি। ক্র্যাভিং ফুড, কেউ সুইট, কেউ পেস্ট্রি, কেউ পিৎজা, সো এটা আমি অ্যালাউ করি, এবং আমি বলি যে এই ফুডটা তুমি এই টাইমে নিবা। এখন পিৎজা কারো সকালে ভালো লাগবে না, দেখবেন বাংলাদেশের ইয়েতে সবচেয়ে বেশি খাবার কোন সময় খায়? বিকেলে। বিকেল যাবে না, সকাল থেকে খায় না, দুপুরও তেমন একটা খায় না, বিকেল থেকে সে আর ক্র্যাভিং কমাতে পারে না, এবং সবচেয়ে বড় ভুলই হলো এটা। যদি এরকম আবার প্রচুর পায়। এটাই আমি সারাদিন 90% খাই না, সন্ধ্যার পর থেকে আবার ক্রেভিং শুরু। এখন যে মনে করছে যে সে সারাদিন খায় না, সেটা খুব কম খাচ্ছে, যে হ্যাঁ। বেশি বলেন আমি তো খুব কম খাই, একবেলা খাবার খেয়েও যে ওজন বাড়তে পারে এটা অনেকে জানে না, যে মিলটা খুব চমৎকার একটা পয়েন্ট, একবেলা খাবার থেকেও কিন্তু আপা। হ্যাঁ, এবং ওই একবেলার খাবারটা যে কেউ খেলো না, হ্যাঁ। এখন 8 ইঞ্চি একটা পিজা খেয়ে ফেললো, হ্যাঁ। আর আমি তাকে সারাদিনে 6 বেলা যে খাবার দেবো 8 ইঞ্চি পিজার ক্যালোরি তাকে দিচ্ছি, সেটাই বোঝে না যে এক বেলায় সে ডাবল ক্যালোরি নিয়ে বসে আছে। তো ওজন বাড়ার আরেকটা কারণ হলো মিল স্কিপ করা, লং টাইম না খেয়ে থাকা, এই দুটো কারণে কিন্তু ওজন বাড়বে। এবং ব্রেকফাস্ট স্কিপে মেমোরি লস হবে, মানে মেমোরি কাজ করে ইনঅ্যাক্টিভ হবে সে, হ্যাঁ, তার হরমোনগুলো ভালো কাজ করবে না, কারণ আমরা ঘুমালাম, ঘুম থেকে ওঠা পরে ব্রেক ইউর ফাস্ট, অর্থাৎ আমার থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। এখন কেউ মনে করছে আমি দিনের 12টায় উঠছে, যে দিনের 12টায় উঠছে তার সকাল থেকে দিনের 12টা, সকাল তো হয়ে গেছে, তো দিনের 12টা থেকে হবে না, এটা অনেকে বুঝে না। তো ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্ট, এটা যে আপনাকে টাইম আছে, এবং অলওয়েজ ব্রেকফাস্টটাকে একদম প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটে ভরপুর করে করতে হবে। ব্রেকফাস্ট ফুলফিল করলে আস্তে ক্র্যাভিং কমে যায়, একদম এটা পরীক্ষিত। যে ব্রেকফাস্ট করে না, লাঞ্চটাকে মোটামুটি করে এক্সট্রা খাওয়ার ক্রেভিং কম, তখন তার বিকেল থেকে ক্র্যাভিং হবে। এবং এটা কাদের হয় বেশি জানেন? যারা অফিস করে বেশি, যারা অফিসে থাকে তাদের। সেকেন্ড হলো স্কুল কলেজের টিনেজারদের, স্কুলে তেমন একটা টিফিন তেমন একটা খায় না, ক্যারি করার ভয় কেউ নিতে চায় না, নিতে চায় না, হ্যাঁ, সে বাসায় এসে 4টা-5টা খাবে, এটাই বিপদ। এটাই রাইট। আপা হরমোনাল কোন কোন ইস্যুতে কার্বোহাইড্রেট আমরা মিনিমাইজ করতে পারি? যেমন পিসিওএস এর কথা আমরা আগে যখন বলেছি, পিসিওএস মানে হলো একদম লো জিআই ফুড এবং লো কার্বস দিতে হবে। পিসিওএস এর ডায়েটটাই হলো লো কার্বস ডায়েট দিতে হবে, এবং পিসিওএস এর পেশেন্টকে একদম পেশেন্ট দিয়ে দেওয়া অনেক সময় দেখা যায় যে জাস্ট এক বেলায় কার্বোহাইড্রেট দিয়ে, সেটা মোস্টলি আমি ব্রেকফাস্টে বলি যে ব্রেকফাস্টে দিতে পারেন না, মিড স্ন্যাক্সে দিয়ে দিই, যে স্যান্ডউইচ খেতে চাই এটা, কারণ পিসিওএস এর পেশেন্টের কিন্তু প্রসেস খাবার খেতে পারে, যত কম ডেইলি প্রোডাক্ট সে পাচ্ছে না, ডিরেক্ট ডেইলি প্রোডাক্টটা যেগুলো ট্রিগার করে সেটা তাকে কমাতে হবে, যার কারণে তখন তাকে বেশি প্রোটিনটা এবং গুড ফ্যাটটাকে দিতে হবে। আমি ঘি বাটার অ্যালাউ করে দিই, কিন্তু যেমন রাইসেরটা যেমন আমি 125-100 গ্রামের উপরে অ্যালাউ করি না, আমি হাফ কাপও দিতে পারি।
সেটা একটু ব্যালেন্স করে দেন। ব্যালেন্স করে দিই, তখন তাদেরকে নাই। সামটাইমস আছে যে আমি রাইসের অর্ডার কিন্তু আলুটাকেও প্রেফার করি, যে ম্যাশড পটেটো তার সাথে একটা ডিম খেতে দিই, হ্যাঁ, কার্বোহাইড্রেট প্রোটিন ব্যালেন্স হয়ে যাবে। সেটাই। আপার আজকে আসাতে কিন্তু আপার কাছ থেকে খুব চমৎকার চমৎকার কথা আমি শুনতে পাচ্ছি। আমরা যারা আসলে ওয়েট লস নিয়ে কাজ করি তারা এত রকমের পেশেন্ট আমরা পাই, যে এই যে আপা যে জিনিসগুলো বলছে যে একবেলা, এটাই কিন্তু রিয়েলিটি, একবেলা খেয়েও কিন্তু আপনার ওজন বেড়ে যেতে পারে, অথচ আপনার ভিজিবল হচ্ছে আমি তো সারাদিন কিছু খাচ্ছি না, একটা বেলা নিয়ে নিচ্ছি। এন্ড অফ দ্য ডে ইটস অল অ্যাবাউট ইন অ্যান্ড আউট। আমি কতটুকু ক্যালোরি নিচ্ছি, আমি কতটুকু ক্যালোরি আউট করছি। তো ফিডব্যাক রিসেটের আসলে যে ওয়েট লস প্রোগ্রামটা আছে সেটার বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু সবকিছুই নিজস্ব। এখানে যে মিল রিপ্লেসমেন্টটা ব্যবহার করা হয় সেটা কিন্তু টার্কি থেকে সরাসরি নিয়ে আসা হয়, এবং টার্কির যে ফুড অথরিটি, লিগাল যে ফুড অথরিটি আছে সেখানকার অথরাইজড একটা মিল রিপ্লেসমেন্ট কিন্তু ফিডব্যাক। তো এটার কিন্তু তিনটা, যারা সুস্থ আছেন, ওজন বেশি কোনো সমস্যা নাই, তাদের জন্য কিন্তু একটা ভ্যারাইটি আছে, সেটা হচ্ছে ফিডব্যাক রেগুলার, যেটা সেটা কিন্তু আপনারা নিতে পারেন ওজন কমানোর ক্ষেত্রে। তো আপা কিন্তু বারবার সুন্দরভাবে চমৎকারভাবে বলে দিচ্ছে যে আর কিছু কিছু জিনিসের ক্ষেত্রে কিন্তু আমাদের কার্বোহাইড্রেটটা মিনিমাইজ করে নিয়ে আসা হয়, বিশেষ করে হরমোনাল ইস্যু যাদের থাকে, থাইরয়েড বা পিসিওডি, সেক্ষেত্রে কিন্তু আমরা কার্বোহাইড্রেটটা বাদ দিই না, কিন্তু মিনিমাইজ করে নিয়ে আসি। তো যাদের এই ধরনের সমস্যা আছে তাদের জন্য কিন্তু ফিডব্যাক সাপ্লিমেন্টের মধ্যে ফিডব্যাক কিটোটা রাখা আছে, যেটা আমাদের ওয়েট লস জার্নির পাশাপাশি খুব চমৎকার একটা বুস্ট আপ দিতে সাহায্য করে। আপা আমরা শেষের একটা দুইটা প্রশ্নের দিকে চলে এসেছি। আপনি শুরুতে ল্যাকটেট মাদারদের কথা বলছিলেন যে অনেকেই স্বাভাবিকভাবে আফটার ডেলিভারি একটু ওয়েট গেইন করে, কিন্তু সেটাকে আসলে গুরুত্ব দেয় না, যে মনে করে যে পুরো টাইমটাই 2 বছর পর্যন্ত আমি কোনো ওয়েট কমানোর চেষ্টা করবো না, এই জিনিসটা অবহেলা করে, আসলে গুরুত্ব দেয় না। তো তাদের জন্য আসলে কখন থেকে আসলে অ্যালার্ট হয়ে যাওয়া উচিত? আমার কাছে তো মনে হয় যে আপনি যেটা বলছেন আসলে খাবার তো না খেয়ে থাকা না, আমি তো খাবার খাচ্ছি। যিনি ল্যাকটেটিং মা, আমরা যে বলেছিলাম যে ডায়েটের একটা ভেরিয়েশন থাকে, ডায়েট মানে প্রত্যেকের একটা মাথার মধ্যে আছে যে ডায়েট মানে না খাওয়া। তো যিনি ল্যাকটেটিং মা বা বাচ্চাকে যদি দুধ খাওয়ান, তাকে আসলে কি আশেপাশের সবাই তাকে এমফাসাইজ করে যে না এখন করা যাবে না, এখন করলে বাচ্চা দুধ পাবে না, এই একটা কনসেপ্ট তাকে দিয়ে দেয়, যার কারণে ম্যাক্সিমাম মা বুঝে না যে বাচ্চা হওয়ার পরপরই তার ওজনটা কমে যায়। ইনফ্যাক্ট বাচ্চার দুধ খাওয়ানো মানে হলো এত পজিটিভ একটা সাইন যে বাচ্চা দুধ খেলে মায়ের ওজন কমবে, কারণ কি পরিমাণ ক্যালোরি যে মায়ের বার্ন হয় দ্রুত কমবে, মায়ের ক্যালোরিটা বার্ন হয়ে যায়। কিন্তু কেন বাংলাদেশের মেয়েদের বাচ্চা খাওয়াতে গেলে দুধ ওজন বেড়ে যায়, তার একটা কারণ হলো মা কি খাবে এটা কেউ বুঝে না, মানে মাকে ইচ্ছা মতো খাওয়াচ্ছে। এখন আমি দেখেছি যে প্রেগনেন্সি পিরিয়ডেও যদি একটা মেয়ে নিজের বিষয়ে কনসাস হয় যে আমাকে কি খেতে হবে, কতটুকু বাচ্চার ব্রেনের জন্য কি খাবো, বাচ্চার ওজনের জন্য কি খাবো, এই বিষয়ে সে মোটামুটি একটু কনসাস থাকে। কিন্তু বাচ্চা হয়ে যাওয়ার পরে সে কিন্তু আর তার নিজের দিকে খেয়াল করছে না। ইনফ্যাক্ট পরিবারের মানুষগুলো যখন সে কনসেপ্ট করে প্রেগনেন্সিতে মেয়েটাকে যত যত্ন করে, আফটার প্রেগনেন্সি কিন্তু আর তার যত্ন হয়, তখন বাচ্চাটাকে নিয়ে সবাই কিন্তু খুব মাতামাতি করে। কিন্তু আসলে এখানে যে মায়ের যত্নটা করতে হবে, কারণ মা যা খাবে সেখান থেকে মিল্ক তৈরি হবে, তারপর বাচ্চাটা পাবে। মায়ের মিল্কের কোয়ালিটি খুব খুব ইম্পর্টেন্ট এখানে। শুধু মায়ের দুধ খেলেই বাচ্চা ব্রেনিং হয়ে যাবে না, বাচ্চার ওজন হয়ে যাবে না, বাচ্চার ইমিউনিটি বাড়বে না যদি সেটা কোয়ালিটি ফুল মিল্ক না হয়। সো যারা হলো ল্যাকটেটিং পিরিয়ডে ওজন কমাতে চায়, আমি মনে করি যে কারো সিজারে বাচ্চা হলে আফটার 45 ডেজ অর 1 থেকে 2 মাস পরে আমি বলি যে এটাকে স্টার্ট করে দিতে। সেটাও কিভাবে, অবভিয়াসলি আপনি আপনার ডায়েটিশিয়ানের কাছে যাবেন, তখন তার ওজন কতটুকু, ঠিক কত ক্যালোরি পাবে, তার থেকে হয়তো 350-500 ক্যালোরি মাইনাস করতে পারি। এক্ষেত্রেও আমি ল্যাকটেটিং মায়ের ক্ষেত্রেও একটা জিনিস বলি যে এখানে উনি কার্বোহাইড্রেটই কম নেবেন। অর্থাৎ আমি যে আমাদের বাংলাদেশি কালচারে কিন্তু এটা যে আমাদের মানে মাছ তরকারি সবজি ডাল থেকে ভাতটা আমরা বেশি পরিমাণে প্লেটে নিই, হ্যাঁ, যেটা উচিত হলো আসলে সবজি মাছ ডালের পরিমাণটা বেশি থাকবে। সো ল্যাকটেটিং মায়ের বুকে পর্যাপ্ত পরিমাণ দুধ আসার জন্য যে কাজটা করতে হয়, লিকুইড ইনটেক করতে হয়। সো লিকুইড জাতীয় খাবার খাওয়ার জন্য প্রতি ঘন্টায় আমি 1 গ্লাস করে পানি খেতে বলি। কারণ অনেকে এসে বলে আপা রুটি খেলে বাচ্চা দুধ পায় না, যেমন এটা কিন্তু তার না, এটা সাইকোলজি। তারা মনে করে কি ভাত রসালো রসালো মানে দিতে আসবে, বিষয়টা তা না। রুটি যদি আমি স্যুপ দিয়ে খাই, রুটির সাথে যদি আমার 1 বাটি ডাল থাকে, রুটির সাথে যদি আমার লাউ চিংড়া চিচিঙ্গা পটল ঝুলন্ত সবজি সব কিন্তু পানি জাতীয় সবজিগুলো থাকলেই কিন্তু হয়ে যাচ্ছে। মায়ের লেবুর শরবত খেতে পারে, ডাবের পানি খেতে পারে। আমি যেটা প্রেফার করি যে মা প্রতিবার কিছুক্ষণ মানে 1 ঘন্টা পর পর গরম হলো স্যুপ খাক, সবজি বা চিকেন দিয়ে তৈরি করা ক্লিয়ার স্যুপ। এটা মাকে অনেক হেল্প করবে বাচ্চার মিল্কটা তৈরি করতে। মাও এনার্জেটিক থাকবে, মায়ের ওয়েট কিন্তু লস হবে। কিন্তু আমরা সলিড খেতে চাই, ল্যাকটেটিং মায়ের কিন্তু প্রচুর ক্ষুধা থাকে, অনেক ক্ষুধা থাকে, তখন তাকে এই লিকুইডটা দিয়ে পেটটা ভরা। হ্যাঁ,
তিনি কিন্তু অন্য প্রোটিন পাচ্ছেন। উনি প্রতিদিন 2 থেকে 3টা ডিম পাবে, অবভিয়াসলি পাবে। ফিশ আমরা যদি নর্মাল মানুষকে 90 গ্রাম খেতে বলি, একজন ল্যাকটেটিং মাকে 150 গ্রাম খেতে বলি, তাই না? তো ডাবল। ডাল যদি একজন 150 গ্রাম খায়, উনি 300 গ্রাম খাবে, তার কিন্তু ডাবল। দুধ কিন্তু ডাবল 400, এটাতে কিন্তু তার একটু ওজন বাড়বে না। কিন্তু তার মুখের টেস্ট, ওনারাও কিন্তু প্রচুর, আমি যখন খোঁজ নেই চা দিয়ে চিনি খাওয়া, তেমন কোনো কোয়ালিটিফুল খাবার কিন্তু তিনি খায়। অনেকের সুইট ক্রেভিং বেড়ে যায়, প্রচুর বাড়ে। এটার কারণ হলো ল্যাকটেটিং মা সকাল থেকে দেখবেন দুপুর পর্যন্ত বাচ্চা নিয়ে ব্যস্ত, কিছু খাবে না। খাওয়া শুরু হবে পরে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি আর কি এটা। ইভেন তার মাথায় হলো বাচ্চা নিয়ে তো কোথাও যাওয়া যাবে না, কোনো হাঁটাহাঁটি নাই। সার্জারি হয়েছে, কোনো হাঁটাহাঁটি নাই। সার্জারিতে কোথায় বলা আছে হাঁটা যাবে না, ভারী কাজ করা যাবে না, ওয়েট লিফট করা যাবে না, ইভেন মিসআন্ডারস্ট্যান্ডিং কাজ করে। হ্যাঁ, একদম কিছু না। সো উনি কিন্তু নর্মাল। আমরা যখন আমার বেবি তো সিজারে হয়েছে, সো পরের দিন পর্যন্ত আমি কিন্তু সেকেন্ড ডে তো হাঁটতে পারিনি, থার্ড ডে। সো ডাক্তারের কিন্তু একটা চিন্তা থাকে, রোগী না হাঁটানো পর্যন্ত তাদের একটা চিন্তা থাকে। ইভেন একটা সার্জারির মার বাউল ক্লিয়ার হতে হয়, তখন গিয়ে ওনারা একটু টেনশন ফ্রি হয় আফটার সার্জারি। তো আমাকে একদিন দ্বিতীয় দিন যখন আমি হাঁটতে পারিনি, থার্ড ডেতে গিয়ে হাঁটা। তো যদি হাঁটাটাই নিষেধ হতো তাহলে কি আমাদেরকে হাঁটাতো? সিজারের পরে প্রথম প্রায়োরিটি রোগীকে হাঁটা। সো আপনার বাচ্চাটা হয়ে যাওয়ার পর আমি বলবো বাচ্চাকে প্রতিবার মিল্ক খাওয়ানোর পরে মা একটু সোজা হয়ে শুয়ে তারপর উঠে একটু মুভমেন্ট করবে। এবং মা যখন স্ট্রেস ফ্রি থাকে, মায়ের যখন ভালো ঘুম হয় এবং মা ওয়ার্কআউট করে, স্ট্রোজেন প্রজেস্টেরন ভালো দিয়ে হয়, মিল্কের সিক্রেশন ভালো হবে। এবং ওইটাই বেস্ট টাইম মায়ের ওজন কমিয়ে ফেলা। ঠিক ল্যাকটেটিং পিরিয়ডও মা যদি টাইম মতো খায়, তার বাচ্চার ফিডিং প্যাটার্ন টাইম মতো করে, সুন্দর ওজন কমবে। এবং এটার এক্সাম্পল আমি নিজে, আমি আমার ল্যাকটেটিং পিরিয়ডে কিন্তু ওজন কমিয়েছি। অর্থাৎ 2007-এ আমার বেবি হয়েছে, আমার 2008-এর মে জুনের মধ্যে আমার ওজন রিডিউস করে 20 কিলো ওজন ব্যাক করেছে 1 বছর। আলহামদুলিল্লাহ। আপনাকে সবাই দেখতেই পাচ্ছেন, আপা কত সুন্দর ব্যাক করে এখন পুরোপুরি আইডিয়াল ওয়েটা আসলে চলে আসছে। তো ল্যাকটেট মাদারদের আসলে এই জায়গাটা একটা ভুল ধারণা থাকে যে মনে করে 2 বছর পর্যন্ত বাচ্চা ব্রেস্ট ফিড করবে, এই টাইমটা আমি কোনো ডায়েটে যাব না। তো আপা কিন্তু খুব চমৎকার ভাবে বলে দিল যে আমরা ডায়েটে যাব না, এই জিনিসটা আসলে স্টাক হয়ে থাকা উচিত না। আমরা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর পর থেকেই কিন্তু আপনি যদি আপা যেরকম বললো 200 ক্যালোরি 300 ক্যালোরি করেও মিনিমাইজ করা স্টার্ট করে দেয়, তাহলে কিন্তু এন্ড অফ দ্য ডে আপনার কিছু কিছু ওজন কমতে স্টার্ট করে দিবে। কিন্তু এই জায়গাটায় যখন ল্যাকটেট মাদার ওজন কমাতে চাবেন, তখন কিন্তু অবশ্যই একজন প্রফেশনালের হেল্প আপনাকে নিতে হবে। এই কাজটা বাচ্চার পুষ্টিটা দিলে তার খাবার থেকে বাচ্চা পুষ্টি পাবে। সেকেন্ড হলো মানে প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে ডায়েট হলো ইন্ডিভিজুয়াল, ইভেন ফিজিক্যাল কন্ডিশন অনুযায়ী। সো ল্যাকটেটিং মায়ের ডায়েট প্ল্যান কিন্তু পুরোই ডিফারেন্ট হবে। তার পুরো ক্যালোরি আমাকে দিতে হবে, তার সাথে অ্যাক্টিভিটিসটা সেট করে দিয়ে তার বাচ্চাটাও দুধ পাবে। এবং আমি জানি এখানে কোনো ভিউয়ার্স আমার আছে কিনা যারা ল্যাকটেটিং পিরিয়ডে আমি দেখেছি, আমি এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ এই কমপ্লেন পাই নাই যে ওজন কমাতে গিয়ে ফ্লো কমে গেছে, কারণ আমি তো মনিটর করি, আমার আমাকে জানো ব্যাপার এটা। সো এই একটা জায়গাতে আমি তো এক্সপিরিয়েন্স মানে তার উপর অ্যাপ্লাই করে আমি বুঝেছি। এই সব কিছু আমি শিখে আসিনি, এটা আমি রোগীর উপর অ্যাপ্লাই করার পর বুঝছি কি করতে হবে। যখন কেউ আমাকে কমপ্লেন করছে আপা একটু মানে ফ্লো কম, আমি তখন বলে তুমি এই খাবারটাকে বাড়ো। হ্যাঁ, সো আবার সেটাতে কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ। সো এটাই চিন্তা করতে হবে যে প্রত্যেকের ফিজিক্যাল কন্ডিশন কিন্তু এক না। এবং অনেকে কিন্তু খালি মনে করে যে খাবার কমে গেলেই মায়ের দুধ বন্ধ না, মায়ের স্ট্রেস থাকলে দুধ তৈরি হয়, মায়ের ঘুম হচ্ছে না দুধ তৈরি হয় না, ড্রাগ ইনডিউসড কিছু বিষয় আছে আফটার প্রেগনেন্সি মায়ের। হ্যাঁ, সো একজন ল্যাকটেটিং মাকে আসলে স্ট্রেস ফ্রি রাখতে হবে আফটার প্রেগনেন্সি, কারণ ডিউরিং প্রেগনেন্সি তো মা স্ট্রেসে থাকে, আফটার প্রেগনেন্সিতে তার স্ট্রেস থেকে দ্বিগুণ হয়। বাচ্চার জন্য রাত জাগতে হয়, খাবার তৈরি করা, সমস্ত পেরেশানি কিন্তু তার তো স্ট্রেস এসে ওজন ঠিক মতো হচ্ছে কিনা, অমুক এসে বলছে বাচ্চার ওজন তো হয় না, বাচ্চা তো কিছু খায় না, এগুলো কিন্তু মাকে স্ট্রেস করে। সো দ্যাট তখন তার ওজন স্ট্রেসে সে তখন খাবার দাবার খায়, ইভেন তার নিজের টাইম। এবং আমার মনে হয় যে আমাদের বাঙালি মায়েরা ফ্যামিলি সাপোর্টটা মানে খুব কম পায়। ফ্যামিলি সাপোর্টটা পায় কিভাবে? যেমন নানি দাদি ঠিকই দেখে, এবং বাঙালি মায়েদের কিন্তু এটা এক্সপেকটেশন নানি বা দাদি বাচ্চাকে দেখতে হবে। যেই মেয়ের বাচ্চাকে তার নানি দাদি সাপোর্ট করতে পারে না, সেই মেয়ে আবার ডিপ্রেশনে থাকে। এবং এটা বাংলাদেশে আসলে কি আমার বাচ্চা আমারই তো আসলে দায়িত্ব বেশি, ইন্ডিভিজুয়াল চিন্তা করতে হবে। আমি যখন এক্সপেক্ট করবো ওকে সে বাচ্চাটাকে ধরবে, অনেকে সেটা বলে আপা বাচ্চাটাকে ধরার কেউ নাই, বাবা তো সারাদিন বাহিরে, হেল্পিং হ্যান্ডও নাই, শাশুড়ি আসে না, তখন কিন্তু সে ডিপ্রেসড। হ্যাঁ, একটা বাসায় দুজন বাচ্চা থাকা মানে দুজন মানুষ থাকা, বাচ্চাকে কিছু করতে পারে না। বাট আমার কেন থেকে মনে হয় কি সবকিছুই আসলে পরিস্থিতি ডিমান্ড। আমার পরিস্থিতি এটা আমি তো আগে থেকে জানি আমাকে এভাবে সেট হতে হবে, তাই না? আমি যদি চিন্তা করি অমুক আসবে করতে, তমুক আসবে, তখন আমার এক্সপেকটেশন হলো আর তখন আমার একটা ডিপ্রেশন তৈরি হয়। সো ওটা করা যাবে না। এবং বাচ্চারা আপনি যখন যে এনভায়রনমেন্টে তাকে বড় করবেন কিন্তু ওটাতে অভ্যস্ত, সেটাতেই অভ্যস্ত হবে, এটা খুবই সত্য কথা।
সো যারা আসলে ল্যাকটেড মাদার যারা আছেন তাদের ওজন যদি ওজন যেটা আপনার প্রিভিয়াস ওয়েট ছিল, তো 6 মাস হয়ে যাওয়ার পরই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর পিরিয়ডের পরের থেকেই কিন্তু আপনাদের চেষ্টা করা উচিত আগের যে ওজন ছিল সেই ওজনে ফিরে যাওয়া এবং হেলদি ওয়েতে ফিরে যাওয়া। এবং ফিডব্যাক রিসেটে কিন্তু আমরা অনেক ল্যাকটেড মাদার ক্লায়েন্ট হিসেবে পাই। এখানে কিন্তু ল্যাকটেড মাদারদের জন্য ফিডব্যাক রিফর্মটা রয়েছে, যেটা শুধুমাত্র তাদের জন্য যে তাদের যে এক্সট্রা ক্যালোরি বা নিউট্রিশন কিছু এক্সট্রা প্রয়োজন হচ্ছে সেটার কথা মাথায় রেখে কিন্তু রিফর্মটা রাখা হয়েছে। এবং একজন ল্যাকটেড মাদারের আপা যেরকম বললো সেই জিনিসগুলো পয়েন্টগুলো মাথায় রেখেই কিন্তু এখান থেকে ডায়েটটা প্রোভাইড করা হয়। তো যাদের ওজন বেশি ল্যাকটেটেড পিরিয়ডে আছেন তারা কিন্তু এখনই অ্যালার্ট হয়ে যাওয়াটা তাদের জন্য কিন্তু জরুরি একটা ব্যাপার। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আপার কাছ থেকে অনেক চমৎকার চমৎকার তথ্য আমরা পেয়েছি। ফিডব্যাক রেসিটে যদি কেউ আসতে চান সেক্ষেত্রে একবার ভিজিটও কিন্তু করে যেতে পারেন। এখানে ফ্রি ট্রায়ালের ব্যবস্থা রয়েছে এবং আপনি এসে একবার আপনার একটা ফ্রি বডি কম্পোজিশন করে যে আপনার আসলে কতটুকু ওজন বেশি আছে সেটা কমাতে আপনার কি কি প্রয়োজন, কতটা কি, সেটা কিন্তু আপনি একটু কাউন্সিলিং এর মাধ্যমে ফ্রি কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু জেনে যেতে পারেন। একবার এসে কিন্তু ভিজিট করে যেতে পারেন। আপা শেষে আমি একটা জিনিসই বলে আমরা শেষ করবো যে যারা আসলে আপা এসে বলে যে আমি সারাদিনে কিছুই খাই না, তেমন একদম একবেলা একটু সন্ধ্যার দিকে গিয়ে একটু ভাত খাই কিন্তু আমার ওজন ক্রমাগত বেড়ে যাচ্ছে, তো তাদের জন্য আপনার সাজেশন কি থাকবে সেটা বলে আমরা শেষ করবো। আচ্ছা, এটা হলো একটা মেটাবলিক ডিসঅর্ডার তৈরি হবে, মানে আমার পাকস্থলীটার আসলে কাজ কি এটা বুঝতে হবে। একজন সুস্থ মানুষের পাকস্থলী প্রতি 4 ঘন্টা পর পর খাবার চায়। সো যখন আমি 4 আওয়ারলি তাকে খাবার দিব সেটা তো অভ্যস্ত হবে, সে খাবার পাওয়ার পরেই কাজ করবে। যখন তার পাকস্থলীতে আমার খাবার নেয় তখন কিন্তু আমার পাকস্থলী কাজ করবে না। পাকস্থলী কাজ করার সাথে সাথে কিন্তু আমার বাকি অর্গান অ্যাক্টিভ হওয়া শুরু করে, আমার হার্ট, কিডনি, লিভার, লাং, ব্রেন সব অ্যাক্টিভ হওয়া শুরু করে। যখন আমি সারাদিন পরে একবার খাবার দেবো, যেমন পানি আমরা খেতে বলি যে না পানি খেতে হবে, বেশি করে পানি খাওয়াই যে একটা কথা বলা হয়, সে বেশি পানিটা কি আমি সকালে উঠে 1 লিটার খাবো না। আপনি যখন অ্যাট এ টাইম খাবারটা খাবেন তখন কিন্তু আপনি স্টমাককে এখন লোড দিচ্ছেন, এখন সে ডাইজেশন ক্যাপাসিটি মেটাবলিজমটা হারাচ্ছে সে, অথচ সে সারাদিনে ধরে যখন কাজটাকে করবে ওর ফাংশনটা তখন ভালো থাকবে। হ্যাঁ, আমার ডাইজেস্টিভ ট্র্যাক্টটাও আমার ভালো থাকবে, হিলিং আমার ভালো হবে। কিন্তু আমি সারাদিন খেলাম না, একদম সন্ধ্যার দিকে এসে আমি এবার স্টমাক ফুল করে খাচ্ছি, অপোজিট হচ্ছে তখন আমার মেটাবলিক ডিসঅর্ডারে তখনই আমাদের ওয়েটটা কিন্তু গেইন হয়। এটা অনেকে বোঝেন, এই জন্য স্টমাকে অ্যাট এ টাইম বেশি খাবার দিতে হয় না। এবং অনেকের একটা কথা হলো ডায়েটিশিয়ানের কাছে গেলে কিছুক্ষণ পর পর খাবার খেতে দেয়, এটা অনেকে অপছন্দ করে। সো এই অপছন্দটা করে এই কারণে মানে টাইমটা সে মিলাতে পারে না। কিন্তু দেখেন বিষয়গুলো ইজি। আমি যদি ট্রাভেল করি, আমি যদি অফিসে যাই, আমি কত কিছু ক্যারি করতে পারি। হ্যাঁ, একজন উইম্যান বা একজন পুরুষ একটা কিছু ক্যারি করলে সম্ভব। আমার যে অফিস টাইমটা আমার সেট করা, আমার অফিসে যদি রুম থাকে আমার ডেস্কে কি কিছু বাদাম চিজ রাখা যায় না এটা, বা আমি কি সিজনাল একটা ফল নিয়ে যেতে পারি না। আমার ব্রেকফাস্ট করে গেলাম, মিড স্ন্যাক্স আমি এখানে বসে করতে পারছি। আমাকে মিড স্ন্যাক্স আমি দেখি তো অফিস থেকে বের হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে কিন্তু অনেক টাইপের খাবার খাচ্ছে। এটা আপনি সকাল 11টা থেকে 12টার মধ্যে এই চিত্র পাবেন, বিকেলে 5টার পরে পাবেন। কাউরান বাজার, ধানমন্ডি, গুলশান সাইডে গেলে আমি দেখি যে তারা কিন্তু রাস্তার পাশে ওই খাবারগুলো কিন্তু খাচ্ছে। অথচ এই খাবারটাকে যেমন রাস্তার পাশের খাবারটা কেন ফ্রুটস বিক্রি করছে, আমি সেখান থেকে চাইলে নিতে পারি, আমি একটা হেলদি স্যুপ খেতে পারি, তাই না। আমি ক্যালোরিটা যখন বুঝি, আমি ডিপ ফ্রাইড আইটেম কেন বারবার নেই। আপনি ডিপ ফ্রাইড আইটেম নেওয়া মানে 1 চা চামচ তেলে 45 কিলো ক্যালোরি, সেখানে ডুবো তেলে ভাজাতে একটা ছোট সিঙ্গারা থেকে সে কত ক্যালোরি পাচ্ছে এটা সে বুঝে না। এবং সে কিন্তু মনে করছে আমি একটা সিঙ্গারা খেয়েছি, ওটা কিন্তু পেটও ভরে না, তার তৃপ্তিও হলো না, সে আরো 2-3টা খেলো, এখানে অনেক ক্যালোরি কনজিউম করলো, কোথাও সেটাকে সে বার্ন করে ফেলছে না। কারণ এই ক্যালোরি ছড়াতে তার অনেক কষ্ট করতে হবে। এবং ক্যালোরি বার্ন করা অনেকে মনে করে আমি 1 ঘন্টা হেঁটেছি, পুরো টানা 1 ঘন্টা হাঁটার পরেও কিন্তু 300-350 ক্যালোরি সামটাইমস বার্ন, অনেক টাফ ক্যালোরি বার্ন করা। রাইট, এটা সো আমি ছোট্ট একটা বলি যে যদি ক্যালোরি বার্ন করতে চাই, আমরা যেমন সকালে ব্রেকফাস্ট করি, তারপরে 15 মিনিট, লাঞ্চ করার পরে 15 মিনিট, ডিনার করার পরে 15 মিনিট, এই 3-15-45 এটাকে কেউ মাথায় রাখতে পারেন। ল্যাকটেটিং মা এবং হাঁটাটা 15 মিনিট করে হাঁটবে, এটা উনি ঘরের মধ্যেই করে ফেলবে। উইকলি 3 to 5 ডেজ উনি যদি চেষ্টা করে ইভিনিং এ আফটার মাগরিব অথবা আফটার আসর অথবা সকালবেলা, যার যেই বেলা আসলে ফিজিবল, এই সময় 35 থেকে 45 মিনিট, কারণ একজন সুস্থ মানুষকে প্রতিদিন 7000 স্টেপস দিতে বলা হয়। সো এইটা নট অনলি আমি ওয়েট লসের জন্য বলছি, এটা তার মেটাবলিজমের জন্য বলছি, তার ইমিউনিটির জন্য বলছি, তার টোটাল বডির ওয়েলবিং, তার বোন সেল, তার হার্ট, কিডনি, লিভার, লাং, ব্লাড সার্কুলেশন, অক্সিজেন সাপ্লাইটাকে ভালো রাখবে। প্রচুর দেখবেন ওজনজনিত কারণে স্লিপ অ্যাপনিয়াতে ভুগছে, তার একটা কারণ হলো ব্রেন পর্যন্ত অক্সিজেন সাপ্লাই হয় না।
সো যারা লং টাইম বসে কাজ করে অ্যাবডোমেনটা অনেক বাড়ে, মানে মেঘভুঁড়ি যাদের থাকে এবং পিয়ার শেপের বডি ছেলে এবং মেয়ের মধ্যে সবচেয়ে অ্যালার্মিং, তারা ডায়াবেটিক প্রেশারে ভুগবে, সো তাদের লিভারের ফ্যাটি লিভারে তারা ভুগবে, সো দ্যাট তারা কিন্তু ভালো ফিল করবে না। এই জন্য অনেকেই ভাবে যে ওয়ার্কআউটই শুধুমাত্র আমার ওজন, ওয়ার্কআউটই শুধু ওজন না, ওজন কমানোর জন্য আপনার ক্যালোরি ফিক্সড, ক্যালোরিটাই সবচেয়ে মেজর। 80% ওজন হবে ক্যালোরি দিয়ে, 20% অ্যাক্টিভিটি। ইভেন আমরা কি বেড রিডেন পেশেন্টের ওজন কমাচ্ছি না? সে তো হাঁটছে না। সো ইটস ডিপেন্ড। এই জন্য হাঁটতে বলা হয় তার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়ানোর জন্য, নন কমিউনিকেবল ডিজিজ যেন তাকে অ্যাটাক না করে, সেই জন্য এটা অনেকে কিন্তু বুঝতে পারছে। সো একবেলা খাবার খেয়ে কখনোই কেউ ওজনটাকে কমাতে পারবে না। আর বলে না যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, সো ওজন কমানোর চেয়ে বেসিক্যালি রক্ষা করাটা অনেক কঠিন। আমার খুব ভালো লাগলো এই কথাটা শুনে। সেই ওজন কমানোর চেয়ে রক্ষা করাটা কঠিন তাদের জন্য যারা কোনো ফিক্সড কোনো মেনু দিয়ে ওজন কমায়। আমি এখন একদম তেল খাবো না, আমার এমন অনেক পেশেন্ট পেয়েছি ফুড ওয়েনিং স্কিল যেটা ব্যাগে নিয়ে ঘুরে সবসময়। এবং আমি বলি আমি কিন্তু একই মিল প্ল্যান দিয়ে ওজন কমানোর পক্ষে না, যে একটা মিল প্ল্যান দীর্ঘ সময় সে করবে, এটাও বডি রেজিস্ট্যান্ট করবে, এক রোগী বিরক্ত হবে, দুই হলো রোগীর এনজয়মেন্ট থাকবে। আমার হলো রোগী এনজয় করে ওজন কমানো, ওজন কমানোর জার্নিটা হতে হবে এনজয়েবল, যে আমার পছন্দের খাবার আছে খেয়ে আমি ওজন কমাচ্ছি। সো আমি মনে করি যে পছন্দের খাবারটাকেও কেউ যদি মেপে খায় সুন্দর করে তার ওজন কমে যাবে। দীর্ঘদিন একই টাইপের প্ল্যান, স্পেশালি কার্বোহাইড্রেটকে নো করে দিয়ে প্ল্যান করা বা ফ্যাটকে নো করে দিয়ে প্ল্যান করা, এটা আপনার শরীরের জন্য অনেক অনেক ক্ষতিকর। বডিতে অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট তখন অ্যাবজর্ব হবে না, তখন আপনার চুল, স্কিন, মেন্টাল হেলথ সব কিছুতে কিন্তু ইফেক্টগুলো পড়বে। সো ওজন কমান, পছন্দের খাবারকে তালিকায় রেখে টাইম মতো খেয়ে পছন্দের খাবারকে আপনি মেপে খান, কোনো অসুবিধা হবে না। এবং ফুড প্ল্যান যত ভ্যারাইটি হবে ওজন তত ভালো হবে। এবং অনেকে ওজন কমানোর মাধ্যমে ইয়াং লুকটা চায়, পছন্দ করে, কিন্তু বোঝে না যে ব্যালেন্স ডায়েট যদি না থাকে তাহলে হবে না। আপনার স্কিনের খাবার আলাদা, আপনার চুলের খাবার আলাদা, আপনার বোনসের খাবার আলাদা, পাকস্থলীর খাবার আলাদা, আল্লাহ পাক প্রত্যেকটা অর্গানের খাবার ইন্ডিভিজুয়াল করেছে, তাহলে আমি কেন ফিক্সড মেনু করবো? ইভেন আমি সবসময় বলি যে খাদ্য তালিকায় সিজন ওয়াইজ খাবার থাকতে হবে, এই যেই সিজনে যেই ফ্রুটস। এখন ওজনের রুগী বলে আমি আম কাঁঠাল খাবো না, অবভিয়াসলি খাবো, আমি আমার রুগীদেরকে হ্যাপিলি খেতে দেই, একদম হ্যাপিলি খেতে দেই। সেটাই। আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেকক্ষণ অনেক গুরুত্বপূর্ণ সব তথ্য আমাদের সামনে তুলে ধরার জন্য। আশা করি ফিডব্যাক রিসিটে আমাদের যে সেন্টার ক্লায়েন্টরা আছেন তারা যদি দেখে থাকেন অনেক গুরুত্বপূর্ণ টিপস এবং রিয়েলিস্টিক কিছু পয়েন্ট ওজন রিলেটেড, ওয়েট রিলেটেড কিন্তু আপা আজকে তুলে ধরেছেন। এই জিনিসগুলোতে যদি আপনারা ফোকাস করেন, একটু মাথায় রাখেন, তাহলেই কিন্তু আপনার ওয়েট লসের জার্নিটা অনেক স্মুথ এবং ফ্লেক্সিবল এবং এনজয়েবল হতে পারে। তো সবশেষে আমি আবারও বলে দিচ্ছি, ফিডব্যাক রিসেটটা ধানমন্ডি 13 আবাহনী মাঠের ঠিক পেছনে আছে। এখানে আপনারা কেউ নিজে এসে ভিজিট করে যেতে পারেন, নিজের বডি কম্পোজিশনটা চেক করে এভাবে কোনটা কিভাবে হয়, কোন সার্জারি নন সার্জারিক্যাল সেশনগুলো রয়েছে আপনারা ফ্রি ট্রায়াল নিয়ে দেখতে পারেন, কাউন্সেলিং কিভাবে হয়, কোথায় জিম হয়, সবগুলো সেকশন ঘুরে কিন্তু আপনারা দেখে যেতে পারেন, ঘুরে যেতে পারেন। তো আমরা প্রতি পর্বই এরকম কোনো স্বাস্থ্যকর বিষয় নিয়ে আসলে কথা বলি, আমি নিজেও লাইভ করি। তো সবসময় সাথে থাকবেন, এরকম যদি সাথে থাকেন এরকম বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক টপিক নিয়ে কিন্তু আপনারা সবসময় জানতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।